Assalamu alaikum everyone and welcome to the special class and a very first class of pre-engineering course from শিখো। মানুষকে বলা হয় সে তার স্বপ্নের সমান বড়। ছোটবেলা থেকে যখন একটা বাচ্চা পড়াশোনা শুরু করে তখন থেকেই তার মনে স্বপ্ন জাগে যে আমি বড় হয়ে একসময় একজন ইঞ্জিনিয়ার হব, আমি বড় হয়ে ডাক্তার হব বা আমি বড় হয়ে অনেক বড় একজন অ্যাথলেট হব। এই যে ছোটবেলা থেকে তৈরি হওয়া স্বপ্নগুলো এইটা যখন মানুষ খুব কাছাকাছি চলে আসে, তখন ঐটার প্রতি ভয়গুলো বাড়তে থাকে। তখন মনে হইতে থাকে, আল্লাহ আমি যদি না পারি, আল্লাহ আমি তো এই জায়গায় দুর্বল। আমার থেকে তো অনেক মানুষ সামনে আগায় আছে। সো এই যে এই ভয়গুলোই কিন্তু মেইনলি দায়ী আমাকে আমার স্বপ্ন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো এই ভয়গুলো আমি যত, যত বেশি পরিমাণে দূরে সরিয়ে রাখতে পারবো এবং তার সাথে আমি যত বেশি পরিমাণ ফোকাস করতে পারবো, আমি এফোর্ট দিতে পারবো, আমার আউটপুট ঠিক ততটাই বেশি আসবে এবং আমি আমার ছোটবেলা থেকে লালন করা সেই স্বপ্নগুলোর তত কাছে চলে যেতে পারবো। আজকে স্পেশালি যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তাদের জন্য এই ক্লাসটা আমাদের শিখোর পক্ষ থেকে। আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছিলাম। একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল যেখানে আমরা আমাদের অ্যাডমিশনের প্রি ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা এটা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছিলাম। কিন্তু তোমাদের অনেকের মধ্যেই কোশ্চেন ছিল যে ভাইয়া শিখোর ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো আসলে কেমন হয়? তো তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিতে আজকে আমি শরীফুল ইসলাম শুভ, পদার্থবিজ্ঞান মেন্টর শিখো এই ক্লাসটাতে চলে আসছি। আমাদের প্রি ইঞ্জিনিয়ারিং এর প্রথম ফ্রি লাইভ ক্লাস এবং এই ক্লাসটাতে আমরা আসলে দেখানোর চেষ্টা করব যে শিখোর ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো আসলে কিরকম হয়, বা শুধু শিখোরই না, আমি যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জার্নিতে থাকব, অর্থাৎ বোর্ড পরীক্ষার পর যখন আমি আমার ইঞ্জিনিয়ারিং ভর্তি যুদ্ধের জন্য যারা লড়াই করবে তারা আসলে কিরকম জিনিস ফেস করবে সেটা যদি জানতে হয় এবং যারা হচ্ছে এটা জানতে চাও যে শিখোর ক্লাসগুলো কিরকম হবে, তাদেরকে বলবো আগামী ১.৫ ঘন্টা একটু কষ্ট করে আমাদের সাথে থাকো, তাহলে তোমার অনেকগুলো দিক থেকে তুমি বেনিফিট পাবে। ১ নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ফিজিক্স ক্লাসগুলো স্পেশালি কিরকম হয় সেটা সম্পর্কে তোমার ধারণা চলে আসবে। তোমার ধারণা চলে আসবে শিখোতে আসলে কিভাবে ক্লাসগুলো নেওয়া হবে এবং আরো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাইয়া আজকে শুধুমাত্র একটা চ্যাপ্টারে ছোট্ট একটা টপিক ১.৫ ঘন্টায় পড়াবো এমন না। বা কোনো স্পেসিফিক টপিক পড়াবো না। আমি যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার হলে বসবো, তখন আমাকে বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন জিনিস, বিভিন্ন থিওরি চিন্তা করে প্রবলেম সলভ করতে হবে। আমি আজকে তোমাদের সাথে এক্সাক্টলি এই জিনিসটাই দেখাবো। এক্সাম হলে ডিফারেন্ট টাইপের প্রশ্ন একেকটার পর একেকটা কিভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে বেসিক থেকে প্রবলেমগুলো সলভ করতে হয়। সো আগামী ১.৫ ঘন্টা যারা এই ক্লাসটা আমাদের সাথে কষ্ট করে দেখবে, তাদের জন্য একটু ছোট্ট রিকোয়েস্ট থাকবে। ভাইয়ার আজকে জ্বর, বাট তারপরও আমি কষ্ট করে দাঁড়িয়ে তোমাদের জন্য চেষ্টা করব বেস্ট আউটপুট দেওয়ার এবং এর বিনিময়ে ভাইয়া তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তুমি যদি এই ক্লাসটা করে মনে হয় যে হ্যাঁ ভাই আমি নতুন কিছু শিখতে পারতেছি, এই ক্লাসটা ফ্রুটফুল, তাহলে তোমার যারা ফ্রেন্ডরা আছে, তোমার যারা বন্ধু-বান্ধবরা আছে তাদের সাথে এই ভিডিওটা তুমি শেয়ার করে দিও এবং এই ভিডিও থেকে বা এই ক্লাসটা থেকে তোমার অনুভূতি কিরকম, তুমি কি জানতে পারলে, তোমার কেমন অনুভূতি হলো সেটা আমাদেরকে শিখবো জিতবোতে এবং তোমার প্রোফাইল থেকে তুমি জানাবে। এই ভাইয়ার রিকোয়েস্ট। আমি আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত, ১.৫ ঘন্টা, অল্প সময়ে চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের বেস্ট কিছু আউটপুট দেওয়ার জন্য। আমার সংক্ষিপ্ত পরিচয়, এই যে আমার ছবি শরীফুল ইসলাম শুভ। আমার পড়াশোনা বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে সংক্ষেপে ট্রিপলি বলা হয়। আমি 14 ব্যাচ। আর এই তো অনেকদিন ধরে পড়াশোনা পড়াচ্ছি আরকি। ঠিক আছে? তো চলো আমাদের আজকের ক্লাসটার যখন আমরা নাম ঠিক করতেছিলাম, আমরা চিন্তা করতেছিলাম যে আজকের ক্লাসটা আমরা কি নামে দিব। অনেক ঘাটাঘাটির পর ফিক্স করা হলো আজকের ক্লাসটার নাম হবে স্পেশাল প্রবলেম সলভিং, বিকজ এটা স্পেশাল ক্লাস। আমি ইন দ্য মিন টাইম দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্টে অ্যাপ থেকে যুক্ত হয়েছে ওয়ালিদ আল হাসান, রেদওয়ান, এআর জিসান, মেহেদী, আরো অনেকের টেস্ট পরীক্ষা চলতেছে। এটা একটা ডিফিকাল্ট বিষয়। টেস্ট পরীক্ষা যাদের আগামীকালকে সকালেই একটা টেস্ট পরীক্ষা দিতে হবে তার জন্য ক্লাসটা কন্টিনিউ করা ডিফিকাল্ট। বাট যাদের মোটামুটি টেস্ট একটু দূরে বা টেস্টের ঝামেলা নাই,
অন্য কোনো ক্লাস, তাদেরকে রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে হলেও আজকে আমার সাথে লাইভটা করো। ইনশাআল্লাহ তুমি অনেক কিছু শিখতে পারবে। সম্ভবত মাঝখানেরটা আমাদের Facebook নাকি ভাইয়া? মাঝখানেরটা YouTube এ কানেক্ট আছে মুশফিকুর রহমান, লায়লা আক্তার, তৈশ, মিষ্টি, আ তারপর আছে ওয়াজিদ খান, তানজিন আরা মৌ, এইচএসসি 26 থেকে, আব্দুল্লাহ নোমান, আব্দুল আওয়াল, ওরা কানেক্টেড আছে হচ্ছে আমাদের Facebook থেকে। ওকে? সো আমরা কথা না বলে ১ম প্রবলেমটা শুরু করব। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1। সো অনেকের মনে একটা কমন প্রশ্ন থাকবে, আমি জানি। যে ভাইয়া আমার তো আসলে পড়া অত ভালো করে হয় নাই। আমার তো আসলে অনেক কিছুই বাকি রয়ে গেছে। ইন্টার ফার্স্ট ইয়ারে যা পড়ছি তা তো খেয়েই ফেলছি। আর সেকেন্ড ইয়ারেও যা পড়ছি সেটাও মনে হচ্ছে তেমন কিছু মাথায় নাই। তো আমার তো নরমাল জিনিসই পারি না। তাহলে ভাই স্পেশাল অ্যাডমিশন রিলেটেড প্রবলেম আমি কিভাবে পারবো? তো তোমার মনের সেই ভুলগুলো দূর করে দেওয়ার জন্য বলছিলাম না শুরুতে একটা কথা, যে মানুষ তার স্বপ্নের কাছাকাছি যেয়েও স্বপ্ন থেকে বঞ্চিত হয় বা স্বপ্নে পৌঁছাইতে পারে না। এর মধ্যে সবথেকে বড় কারণটা হচ্ছে ভয়। এই ভীতি কাজ করা যে আমি পারবো না। সো আমি আজকে তোমাদেরকে অনেক ভয় দেখাবো। এই যে একেকটা অঙ্ক, এই একেকটা অঙ্ক একেকটা ভয় দেখলেই মনে হয় ভাই কিছুই তো মনে নাই, পারি না। কিন্তু আমি দেখাবো ঠিক তোমার ১ বছর আগে পড়া বা তোমার কয়েক মাস আগে পড়া সেই কনসেপ্ট দিয়ে তুমি চাইলে এই অঙ্কগুলা সলভ করতে পারো। কিভাবে সহজেই এই প্রবলেম গুলো সলভ করতে হয়, কনফিডেন্স তৈরি করতে হয় সলভ করার মাধ্যমে, সেটাই হচ্ছে আজকের ক্লাসে ওয়ান অফ দা মোস্ট ইম্পোর্টেন্ট টার্গেট ফর আস। ওকে? আচ্ছা, তাহলে চলো আমরা একটা প্রবলেম নিয়ে শুরু করি। প্রবলেমটা কি বলতেছে যে কোনো একটা ছাদ থেকে বা দৃঢ় অবলম্বন থেকে একটা সুতা ঝুলানো আছে, যেটার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া, ভর দেওয়া, সুতারও ভর আছে। খেয়াল করো ভাইয়া, সুতাটারও কিন্তু ভর আছে। সুতাটার ভর হচ্ছে ৪ কেজি, দৈর্ঘ্য এত মিটার, ইয়ং এর গুণাঙ্ক এত। তার নিচে একটা ১০ কেজি ভরের ব্লক রাখা। ওই ১০ কেজি ভরের ব্লকের নিচে আরেকটা সুতা, যেটার আবার একটা নিজস্ব ভর আছে, দৈর্ঘ্য আছে, ইয়ং এর গুণাঙ্ক আছে। তার নিচে আরেকটা হচ্ছে আমার ভর অ্যাড করা। সো দেখো, যদি আমার কাছে একটা তার থাকতো, ওই তারের নিচে একটা ভর ঝুলাই দিতাম, তাহলে ওই ভরের কারণেই তো তারটা একটু নিচে নেমে আসতো, মানে তারটা একটু প্রসারিত হইতো। এখন যেহেতু ওই তারের নিচে আরেকটা তার, তার নিচে আরেকটা বস্তু, তার মানে কি এই তারটা একটু প্রসারিত হবে, এই তারটা আরেকটু প্রসারিত হবে। তাহলে প্রশ্ন কি, দুইটা তার মিলিয়ে টোটাল যে সিস্টেমটা, সমগ্র সিস্টেম কতটুকু প্রসারিত হবে সেটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা কি বললাম, সমগ্র সিস্টেমটা কতটুকু প্রসারিত হবে সেটা আমাদের টার্গেট। এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা একটু পাশ দিয়ে লিখে নিতে হবে। উভয় তারের এরিয়া ইজ ইকুয়ালস টু 10⁻⁻6 মিটার স্কয়ার। এই ডাটাটা কোশ্চেনের সাথে অ্যাড করতে হবে, তাহলে আমরা মোটামুটি ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমরা একটু শুরুতে চেষ্টা করি বোঝার যে এই জিনিসটা কিভাবে হচ্ছে কাজ করে। উভয় তারের এরিয়া 10⁻⁻6 মিটার স্কয়ার। আচ্ছা, তো এইটা বুঝতে হলে প্রথমে আমাকে যেটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে, দেখো ভাইয়া, যদি তোমার কাছে একটা মাত্র তার থাকতো, যদি তোমার কাছে ধরো একটা মাত্র তার আছে, কিরকম, এই ধরো একটা তার, এই তারটা তুমি চিন্তা করলে দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থের ক্ষেত্রফল এ, তার নিচে তুমি এম কেজি ভরের একটা বস্তু তুমি যদি ঝুলিয়ে দাও, তখন কি হবে? তখন যেটা হবে আমরা জানি y ইজ ইকুয়ালস টু, আমরা এই জিনিসটা জানি না যে ভাইয়া y, ইয়ং এর গুণাঙ্ক, মনে আছে ইয়ং এর গুণাঙ্ক একটা কথা ছিল, কি বলতাম আমরা? ইয়ং এর গুণাঙ্ক মানি ভাইয়া পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এই জিনিসটা আমরা জানতাম, তাই না? পীড়ন মানে কি ছিল? পীড়ন মানে ছিল হচ্ছে একক ক্ষেত্রফলে কতটুকু বল হয়, মানে ফোর্স বাই এরিয়া, এটা ছিল পীড়ন। তাহলে আচ্ছা, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। বিকৃতি মানে কি? বিকৃতি মানে হচ্ছে এই তারটা তো একটু প্রসারিত হবে, তাই না? এই ভারের কারণে বা এটার ওজনের কারণে তারটা একটু প্রসারিত হবে। কতটুকু প্রসারিত হবে সেটাই কি ডেল এল ডিভাইডেড বাই এল, যে প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু প্রসারিত হচ্ছে, ডেল এল বাই এল, এটা ছিল বিকৃতি। তাহলে আমরা পীড়নের কথা কি ছিল ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, মনে করে নিলাম, বিকৃতির কথা মনে করে নিলাম। এখন আমরা যদি একটু সাজাই লিখি তাহলে কি হইতো, এফ এল এ ডেল এল, এই পাশে ছিল ওয়াই। এখন আমাকে আসলে মেইনলি কি বের করতে হবে? প্রসারণ। প্রসারণ কোনটা? ডেল এল।
তাহলে শুধু যদি ডেল এল বলি তাহলে কি আসতো, এফ এল ওয়াই এ। এই হয়তো আমার ফর্মুলাটা, এইটাই হয়তো আমার সেই ফর্মুলাটা। এখন বলবা ঠিক আছে ভাইয়া, যদি এরকম কেস হয় তাহলে আমার তো বলটা, যেটা এই বলের জায়গায় আমি ওজন বসাবো, এই যে এই বস্তুটা তার ওজন দিয়েই তো সে নিচের দিকে টান মারবে। তাহলে বলের জায়গায় হবে ওজন, সুতার দৈর্ঘ্য কত ছিল ইনিশিয়ালি সেটা দেওয়া থাকবে প্রশ্নে, ওয়াই তো ইয়ং এর গুণাঙ্ক আমি কোশ্চেনে আছে, এও কোশ্চেনে আছে, সবকিছু দেওয়া, এখান থেকে ডেলেলটা বের হয়ে যাবে যে ওই তারটা কতটুকু প্রসারিত হচ্ছে। কিন্তু ঝামেলা লাগবে কোথায়? ঝামেলা লাগবে হচ্ছে ভাইয়া, আমরা যখন বইতে ছোটবেলায় মানে ফার্স্ট ইয়ারে থাকতে অঙ্কগুলা করতাম, তখন তো ভাইয়া শুধু নিচে বস্তুটার ভর থাকতো, তারের তো ভাইয়া কোনো ভর থাকতো না। এখন তো ভাইয়া তারেরও ভর আছে। তাহলে ভাইয়া কি করব? এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি তারের ভর থাকে, যদি তারের ভর থাকে, যদি তারের ভর এম প্রাইম হয়, তবে এই যে বলটা, এই যে বলটা সেটা কিন্তু এখন আর শুধুমাত্র ওর কারণে হবে না, ও তো একটা এমজি বল দিবেই, এই সুতাটা, যেটা সুতাটাও কিন্তু একটা ওজন দিয়ে নিচের দিকে টান দিবে। সুতার ওজনটা কত? এম প্রাইম ইন্টু জি। এখন বলবেন ভাইয়া তাহলে কি আমি পুরাটাই নিব? অ্যান্সার হচ্ছে না, পুরাটা না ভাইয়া, অর্ধেক নিতে হয়। এই জায়গায় আপনার প্রশ্ন যে ভাইয়া কেন অর্ধেক নিতে হবে? ওর তো ওজন, সুতার ভর যদি এম প্রাইম হয় তাহলে সুতার ওজন তো এম প্রাইম জি, কিন্তু কেন ভাইয়া আমি পুরাটা না নিয়ে অর্ধেক কেন নিব? এই কোশ্চেনটা যদি তুমি, বা এই রহস্যটা যদি তুমি ভাইয়া উদ্ঘাটন করতে পারো ভাইয়ার সাথে, তাহলে এই অঙ্ক তোমার কাছে আসা মাত্রই পানি ভাত মনে হবে। এবং ওই যে বলতেছিলাম স্বপ্নের পথে বাধা হচ্ছে কিছু ভয়, ওই ভয়গুলো দূর করতে হইলে প্রথম কাজ হচ্ছে ভয়গুলোকে আইডেন্টিফাই করা। কারণ ভাইয়া তোমাকে ভয় কে আইডেন্টিফাই করে দিবে? আমরা শিখুর ভাইয়ারা তোমাকে ভয়গুলো আইডেন্টিফাই করে দিব, যে পরীক্ষার হলে কি কি দেখে তোমাকে হচ্ছে মানুষজন ভয় পাওয়াই দিবে, এই জিনিসগুলো দেখায় তোমাকে ভয় পাওয়াই দিবে। তো যেই ভয়টা তুমি পরীক্ষার হলে পাওয়ার কথা, সেই ভয়টা আমি আগে থেকে তোমাকে পাওয়াই দিচ্ছি, এবং ভয়টা ভাইয়া তোমাকে ক্লাসের মধ্যেই সলভ করে দিচ্ছি, সো দ্যাট পরীক্ষা হলে যখন তুমি প্রশ্ন পাবা তুমি বলো ধরে তো শুভ ভাইয়ের ক্লাসে করছি, এতো এনাম ভাইয়ের ক্লাসে করছি, শাওন ভাইয়ের ক্লাসে করছি, তো এটা তো কিছুই না। তখন তুমি উইথ কনফিডেন্স এইসব প্রবলেম কোপায় দিয়ে আসতে পারবা, তখন তোমার কনফিডেন্ট কাজ করবে, নিজেকে কনফিডেন্ট মনে হবে। ওকে, আচ্ছা, তাহলে চলো একটু আমরা তাহলে খেয়াল করি, এখানে নর্মাল এফ কত হইতো? এমজি হইতো, কিন্তু এখানে শুধু এমজি না হয়ে এই এম প্রাইম জি ডিভাইডেড বাই 2 হবে। কেন? সেটাই আমরা একটু ব্যাখ্যা করব, চলো একটু ব্যাখ্যা করি। ওয়াই ওয়াই এফ ইজ ইকুয়ালস টু এমজি প্লাস এম প্রাইম জি ডিভাইডেড বাই 2, এই ব্যাখ্যাটাই হচ্ছে আমরা এখন দিব। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা একটা ছোট্ট কাজ করব। ছোট্ট কাজ কি? ছোট্ট কাজ হচ্ছে, সরি, ছোট্ট কাজ যেটা সেটা হচ্ছে আমরা একটু এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা একটু কপি করে নিব। ইন দা মিন টাইম কেউ কি একটু দেখো চিন্তা ভাবনা করে ধরতে পারো কিনা যে কেন হচ্ছে যে এই জায়গাটা, আহ ওকে, তো আমরা এবার একটু দেখব, বুঝার চেষ্টা করব যে ভাইয়া কেন কেন হচ্ছে এই ঘটনাটা ঘটছে, যে আমার বলের জায়গায় শুধু এমজি না হয়ে এম প্রাইম বাই জি ডিভাইডেড বাই 2 এই জিনিসটা কেন আসছে। খেয়াল করি আমরা এইভাবে, ধরো আমাদের কাছে শুধুমাত্র একটা তার আছে, শুধুমাত্র একটা তার, আর কিছুই ধরো নাই। এখন এই তারটার নিজস্ব একটা ভর আছে এম প্রাইম এবং একটা দৈর্ঘ্য আছে এল। ওকে, তুমি ধরলা। এখন চিন্তা করো তো ভাইয়া, এই যে এই পয়েন্টটা, এইখানে যে পয়েন্ট আছে ওকে ধরো তুমি এ নাম দিলা, এইখানে যে পয়েন্ট আছে তাকে তুমি বি নাম দিলা। ওকে, আচ্ছা, এখন এ পয়েন্টে যে তারের যে পয়েন্টটা, এই যে তারের একদম নিচের পয়েন্টটা এ, এই এ পয়েন্টকে কি কেউ নিচের দিকে টান দিতেছে?
অ্যান্সার হচ্ছে না, এ পয়েন্টকে কেউ নিচের দিকে টান দিচ্ছে না, কারণ এর নিচে তো কেউ নাই। কিন্তু ভাইয়া তুমি চিন্তা করো তো, এই যে বি পয়েন্টকে কি কেউ নিচের দিকে টান দিতেছে কিনা? অ্যান্সার হচ্ছে অবশ্যই। পুরা এই যে পুরা তারটাই কি তার সমগ্র ওজন দিয়ে বি পয়েন্টকে নিচের দিকে টান দিতেছে। তাহলে এই এ পয়েন্টের উপর যদি আমি তারের কারণে বল চিন্তা করি, সেটা কত? 0। কিন্তু বি পয়েন্টের জন্য যদি চিন্তা করি, সেটা আসলে কত? এম প্রাইম জি। টোটাল ওজনটাই কাজ করতেছে। এখন মাঝখানে যদি কোনো পয়েন্টে চিন্তা করতা, ধরো এই পয়েন্টে যদি চিন্তা করতা লাইক সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টের জন্য কি হইতো? সি পয়েন্টকে নিচের দিকে যে টানতো, নিচের দিকে যে বল প্রয়োগ করতো, সেটা আসলে কি হইতো? সি পয়েন্টের নিচের এইটুকু যে অংশ, ওইটুকু অংশের ওজনটা হচ্ছে সি পয়েন্টকে নিচের দিকে টান দিত। তাহলে আমরা কি দেখতেছি? এই তারটা বা এই সুতাটা, এইটার এক একটা বিন্দু এক একটা পরিমাণ বল দিয়ে টান খাচ্ছে। তাহলে আমরা তো এক এক বিন্দুর জন্য এক এক রকম করে বের করবো না, আমাদের তো ওভারঅল একটা বের করতে হবে। তখন আমরা কি করব? তখন আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাভারেজ বলের কনসেপ্ট চিন্তা করি বা ভার কেন্দ্র চিন্তা করি। অ্যাভারেজ যদি চিন্তা করি, অ্যাভারেজ বল সেটা কত হবে? সেটা দেখেন, একদম মিনিমাম কত? 0। আর ম্যাক্সিমাম কত? এম প্রাইম জি ডিভাইডেড বাই 2। মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2। তাহলে কত আসলো? আমার এম প্রাইম জি বাই 2। তাহলে এখান থেকে আমরা বুঝলাম শুধুমাত্র তারের নিজস্ব যে ভর আছে, সেই ভরের কারণে সে কতটুকু প্রসারিত হবে, সেটা যে বলের উপর নির্ভর করে, সেই বলটা হচ্ছে ওর ওজন ডিভাইডেড বাই 2। আর নিচে যে আলাদা একটা বস্তু আছে, এই যে এম ভরের যে বস্তু, সেই বস্তু তো টোটাল এমজি পরিমাণ বল দিয়ে টান দিবেই। তাহলে একটা বল হচ্ছে আমরা টোটাল এই বস্তুর কারণে পাচ্ছি এমজি, আর আরেকটা বল আমি পাচ্ছি হচ্ছে সুতার নিজস্ব ওজনের কারণে, যেটা কিনা তার ওজনের অর্ধেক। দুইটা মিলে হচ্ছে টোটাল আমার বলটা আসে। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা পুরো ব্যাপারটা একটু সাম করি। আমার এখানে একটা সুতা আছে, ওর নিচে ভার আছে, সুতার ভর আছে, ও একটু প্রসারিত হবে, নিচে সুতাটা আরেকটু প্রসারিত হবে। দুইটা প্রসারণকে যদি আমি যোগ করতে পারি, তাহলে টোটাল প্রসারণটা কত আমি পেয়ে যাব। এবার আমাদের প্রসারণ বের করার জন্য সূত্রও কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এই জায়গায় একটু আসি। আমাদের এরিয়া দেওয়া ছিল কত? 10⁻⁻6 মিটার স্কয়ার। এখন তাহলে আমরা চিন্তা করি যে ভাইয়া এই সুতাটা কতটুকু প্রসারিত হবে, এটাকে আমরা ডেল এল 1 বললাম। আর এই সুতাটা কতটুকু প্রসারিত হবে, এটা আমরা ডেল এল 2 বললাম। তাহলে দুইটা মিলে টোটাল প্রসারণ কত, সেটা আসলে কত? প্রথম তারটা কতটুকু লম্বা হয়েছে, দ্বিতীয় তারটা কতটুকু প্রসারিত হয়েছে, দুইটাকে যদি একত্রে যোগ করতে পারি, তাহলে টোটাল প্রসারণটা কত পেয়ে যাব। তাহলে দেখো ভাইয়া, আমাদের প্রসারণের সূত্র কি ছিল? ওই যে এফ এল ওয়াই এ। প্রথমটার জন্য এরকম একটা বসবে, দ্বিতীয়টার জন্য এরকম একটা বসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমে সহজ দিয়ে শুরু করব। প্রথমে আমরা 2 নাম্বারটার জন্য লিখব। তাহলে এফ আসলে কি আসবে দেখেন, এফ এর ভ্যালুটা একটু পরে বসাই। প্রথমে আগে আমরা সহজগুলো দিয়ে শুরু করি। এই যে এল, 2 নাম্বার তারের জন্য এল কত ছিল একটু খেয়াল করি আমরা। 2 নাম্বার তারের এল হচ্ছে 20 মিটার। 2 নাম্বার তারের এল হচ্ছে 20 মিটার। তাহলে এখানে আমরা 20 লিখবো। আচ্ছা, 2 নাম্বার তারের ওয়াই কত ভাইয়া? 3 10⁻11। সো 3 10⁻11। 2 নাম্বার তারের এরিয়া কত? প্রত্যেকটা তারের এরিয়াই 10⁻⁻6। সো এটা আমি বসায় দিলাম। একই কাজটা আমি কিন্তু এ তারের জন্য করতে পারি, জাস্ট বলগুলো আমি লাস্টে বসাবো। আমি আগে দৈর্ঘ্য এবং অন্যান্য জিনিসগুলো বসায় আসি। 1 নাম্বার তারের দৈর্ঘ্য কত? দেখেন, 1 নাম্বার তারের এই দৈর্ঘ্যটা দেওয়া ছিল 15 মিটার। সো এখানে আমরা 15 বসাবো। 1 নাম্বার তারের ওয়াই কত? 2 10⁻11। সো 2 ইন্টু 10⁻11। আর 1 নাম্বার তারের এরিয়া কত? দুইটা এরিয়াই হচ্ছে 10⁻⁻6, এইটুকু করে। ওকে ভাই, আমরা কি লেটেস্ট কমেন্ট গুলো দেখতে পাচ্ছি? আচ্ছা, ওকে, তাহলে আমরা মোহাম্মদ তামিম আছে 26 ব্যাচ থেকে, এইচএসসি 26। ওকে ওকে ওকে। ভার কেন্দ্র একজন বলছে, ভার কেন্দ্র। রাতুল বলছে হ্যালো। ওকে, দা কিং
শ্যামল বাবু বলছে, শ্যামল আমাদের পরিচিত স্টুডেন্ট। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত ছিলাম। এবার আসি বল, যে ফোর্সটা, সেই ফোর্সটা আমি কিভাবে বসাবো। 2 নাম্বার তারটার দিকে একটু যদি তাকাই, 2 নাম্বার তারটাকে কে কে বল দিয়ে টানতেছে। একটা হচ্ছে ওর নিচে যে 7 কেজি ভরের বস্তু আছে, সেই 7 কেজি ভরের বস্তু টোটাল ওজন দিয়েই টানবে। আর ওর নিজের যে ভরটা আছে, অর্থাৎ এই তারের যে ভর 3 কেজি, সেই 3 কেজির অর্ধেক ইউজ হবে। তাহলে আমরা কি এটা এইভাবে লিখতে পারি না, যে ভাইয়া 7 কেজি প্লাস তারের নিজস্ব যে ভর 3 কেজি, সেটার তো অর্ধেক ইউজ হয়, তার মানে 3/2 ইন্টু 9.8 এম ইন্টু জি, সেটাই তো আসলে বল প্রয়োগ করে, তাই না? ওজনটাই তো বল। একটা কি করতেছে, 7 কেজি ভরের বস্তু তার ওজন দিয়ে টানতেছে, আর এই যে সুতার নিজস্ব ভর, সেটার অর্ধেক হচ্ছে আমার প্রসারণে সাহায্য করে, সো সেটাও বসাইলাম। তাহলে এইটা হচ্ছে 2 নাম্বার তারের জন্য। কেউ কি বলতে পারবেন 1 নাম্বার তারের জন্য কি হবে? মেহেদি বলছে এইচএসসি 25 ব্যাচ, গ্রেট। তামিম রাতুল বলছে আই এম জয়েন জাস্ট নাও, ওকে। মেহেদি হাসান 2 জায়গা থেকে কানেক্টেড, আচ্ছা বাহ, সেই, ওকে। র্যান্ডম কোশ্চেন নাকি স্পেসিফিক চ্যাপ্টার? না, এটা স্পেসিফিক চ্যাপ্টার না, আমরা র্যান্ডম কোশ্চেনই বেসিক্যালি সলভ করব। তবে ফার্স্ট পেপারে প্রবলেম একটু বেশি থাকবে, সেকেন্ড পেপারে একটু কম থাকবে। এসএসসি 25 থেকে আছে এইচডি গেমিং এফএফ, অস্থির, ম্যাট্রিকে থেকেও। ওকে, তাহলে চলেন, এইটা কেউ এখনো কমেন্ট যদিও করেন নাই, ভাইয়া একটু বলে দিচ্ছি। 1 নাম্বার তার, 1 নাম্বার তারটা যদি আমি একটু চিন্তা করি, খেয়াল করেন 1 নাম্বার তারের ক্ষেত্রে কি ঘটতেছে। এই হচ্ছে সেই তারটা, ঠিক আছে? এই হচ্ছে সেই তার। এখন এই তারের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে ভাইয়া? দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। এটার ভর কত ভাইয়া? এটার ভর হচ্ছে 4 কেজি। তাহলে দেখেন, এই তারটার 4 কেজি যে ভর আছে, সেই 4 কেজি ভরের কতটুক ব্যবহার হবে? 4 কেজি ভরের অর্ধেক ব্যবহার হবে, দ্যাট মিনস 4/2। আমরা জানি যেই তার নিয়ে কাজ করছে সেই তারের ভরের অর্ধেক ইউজ হয়। আচ্ছা, ইউজ হইল। তারপর এইটার নিচে কি ছিল? এটার নিচে ছিল 10 কেজি ভরের একটা বস্তু, তাহলে 10 কেজি তো নিচে আছে, তাহলে এই 10 কেজি পুরাটা ইউজ হবে, প্লাস 10, প্লাস এই সুতাটার নিচে কিন্তু আরেকটা সুতা আছে, যেটার ভর কত ছিল? 3 কেজি। তার নিচে আরেকটা বস্তু, যেটা হচ্ছে আপনার 7 কেজি। তো এই যে 3 কেজি আর 7 কেজি, 7 কেজিকে নিয়ে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ 7 কেজি তো বস্তু, বস্তুর ভর তো টোটালটা ইউজ হয়। কিন্তু 3 কেজি যে ভরটা আছে, এটা কি পুরাটা ইউজ হবে নাকি অর্ধেক ইউজ হবে? 3 কেজি ভরেরটা পুরাটা ইউজ হবে নাকি অর্ধেক ইউজ হবে? অ্যান্সার হচ্ছে 3 কেজি ভরের পুরাটা ইউজ হবে। এখন বলুন ভাইয়া, আমরা না দেখলাম যে ভাইয়া তারের দৈর্ঘ্য থাকলে সেটার অর্ধেক ইউজ হয়, তাহলে এখানে 3 কেজি ভর তো তারের দৈর্ঘ্য, সেটা অর্ধেক না ইউজ হয়ে পুরাটা কেন ইউজ হবে? আপনার মনে যখন এই কোশ্চেন বুদবুদ করতেছে, তখন আসলে আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে একটা ধাপ এগিয়ে যাচ্ছেন। কেন? কারণ এই যে ডাউট গুলো, এই যে কনফিউশন গুলো, এই কনফিউশন গুলো হচ্ছে আমরা পরীক্ষার হলে মধ্যে ফেস করি, এবং তখন আমরা মাথা প্রেসারে থাকে, ঠিকমতো চিন্তা করতে পারি না, যেটা মাথায় আসে ধুমধারাক্কা দিয়ে আসি, তখনই হচ্ছে এটা আমাদের ভুল হয়। সো এইখানে 3 কেজি ভরটা পুরোটা ইউজ হবে, এটার কারণ হচ্ছে এইটুকু অংশের জন্য চিন্তা করতেছি, এইটুকু তারের প্রত্যেকটা বিন্দুকেই কি এই তারের টোটাল ভরটা দিয়ে হচ্ছে টানা হচ্ছে। এই যে আমার এইটুকু তার কিন্তু 10 কেজি পুরোটা টানতেছে, 7 কেজি পুরোটা টানতেছে। এই তারটা যেটা কিনা 3 কেজি, এই 3 কেজির পুরো অংশটাই এই বিন্দুকেও যেমন টানতেছে, এই বিন্দুকেও টানতেছে। যেহেতু এইটুকু তার নিয়ে কাজ করা হচ্ছে এবং এইটুকু তারের প্রত্যেকটা বিন্দুতে নিচের দিকে এটা সমান পরিমাণ টানতে পারতেছে, দ্যাটস ওয়াই এখানে আর 3/2 হবে না, শুধু 3 হবে। তাহলে আমার কাছে সবকিছু দেওয়া আছে, সবগুলো ডাটা আমার কাছে দেওয়া আছে। এখন কাজ কি? জাস্ট হচ্ছে মান বসায় অ্যান্সার বের করা। আমি মান বসাইছি অলরেডি, সেটা চলে আসে 0.0217 এত মিটার। আপনারা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারেন ইন্টারেস্টেড হলে, এবং ভাইয়াকে জানাইতে পারেন আমার সাথে আপনাদের অ্যান্সার মিলছে কিনা। ওকে, ওকে, তাহলে আমরা সংক্ষেপে জাস্ট 1 মিনিট রিভিউ করে নেক্সট ইম্পর্টেন্ট প্রবলেমের দিকে চলে যাব। তাহলে আমরা কি বলছিলাম? এটা একটা দৃঢ় অবলম্বন থেকে একটা সুতা ঝোলানো, তার নিচে 10 কেজি ভরের বস্তু, আরেকটা সুতা, তার নিচে আরেকটা 7 কেজি ভরের বস্তু। তাহলে এই সুতাটা একটু প্রসারিত হবে, এই সুতাটা আরেকটু প্রসারিত হবে, দুইটা মিলে অ্যাজ এ হোল
সিস্টেমটা কতটুকু প্রসারিত হবে, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। সো কিভাবে এটা করলাম? আমরা জানি যে যেইটুকু প্রসারণ হয় ডেল এল, সেটা সূত্র হচ্ছে এফ এল ডিভাইডেড বাই ওয়াই এ। তো দুইটা তার আছে, প্রত্যেকটা তার একটু করে প্রসারিত হবে, অর্থাৎ ডেল এল ওয়ান ডেল এল টু দুইটাকে সাম করলে টোটাল প্রসারণটা পাওয়া যাবে। সো আমরা এল ওয়াই এ এগুলো দুইটা তারে দেওয়া ছিল, সো এল ওয়াই এ প্রথমে বসায় ফেলছি। ঝামেলা লাগবে কোথায়? যে বলের জায়গায় যে এমজি টাইপ কিছু একটা হবে, ওজন টাইপের কিছু একটা হবে, সেটা বের করাটা হচ্ছে ঝামেলা। তো প্রথমে আমরা সহজটা নিয়ে কাজ করছি। অলওয়েজ দেখেন ভাইয়ার স্ট্র্যাটেজি কি ছিল, আমি কিন্তু এখান থেকে শুরু করতে পারতাম এমজি বসানো, আমি এখান থেকে না করে এখান থেকে কেন করলাম? কারণ ফার্স্টে সহজটা করে ফেললে, মানে যেটা আপনি শিওর সেটা যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে আপনার যেটা ঝামেলা ওইটা জট আস্তে আস্তে খুলতে থাকবে। শুরুতেই জট নিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন, তাহলে কিন্তু আপনার ওই সহজ জিনিসটাও আপনি ভুল করে ফেলবেন এবং ওভারঅল মার্কসটা যাবে, কনফিডেন্সও লো হবে, পরীক্ষা একদম বাজে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এটা বেশি কাজে লাগবে। ওকে, অলরেডি অনিন্দ সর্দার আমার সাথে কোর্সে অ্যান্সার মিলাইছে। তাহলে আমরা প্রথমে 2 নাম্বার তারটার জন্য দেখছি, ওকে 7 কেজি ভর পুরোটাই টানতেছে, আর তার নিজে 3 কেজি ভর যেটা হচ্ছে ওজন তার অর্ধেক ইউজ হবে, সো এটা বসাইছি। আর যখন উপরের তারটা, তখন ওর নিচে 10 কেজি 3 কেজি 7 কেজি পুরাটা টানতেছে, তো ওই তিনটা অ্যাজ ইট ইজ যোগ হয়েছে, আর ওই তারের নিজের ভরের অর্ধেক 4 কেজির অর্ধেক 2 কেজি এখানে অ্যাড হয়েছে। তো এইভাবে পুরা দুইটা যোগ টোগ করে ক্যালকুলেটর দিয়ে আমরা অ্যান্সারটা বের করছি। যারা যারা বুঝতে পারছেন, এইটা যদি আপনার কাছে ভালো প্রবলেম মনে হয়ে থাকে, নতুন কিছু শিখছেন যদি মনে হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কষ্ট করে জানাবেন, শিখবো জিতবোতে। এবং আপনার এই প্রবলেম যদি ভালো লেগে থাকে, তাহলে বলতেছি আজকের ক্লাসে সবচেয়ে হয়তো কম মজার প্রবলেম করছি। যত আমরা সামনের দিকে যাব তত প্রবলেমগুলো আরো ইন্টারেস্টিং মজার হতে থাকবে। আপনার ফ্রেন্ডদেরকেও শেয়ার করে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। তো আমরা চলেন পরের প্রবলেমটায় চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2, 2 নাম্বার প্রবলেম আমরা করব এখন। আচ্ছা, ওকে। 2 নাম্বার প্রবলেমে দেখেন বলা আছে একটা নিরেট সিলিন্ডার, ঠিক আছে? এই নিরেট সিলিন্ডারটা প্রথমে হরাইজন্টালি ছিল, মানে আনুভূমিকভাবে ছিল। এটা দৈর্ঘ্য এল, ভর এম, রেডিয়াস হচ্ছে আর, এগুলো দেওয়া আছে। দেখেন বলা আছে কি রেডিয়াসটা 2 মিটার, লেন্থটা হচ্ছে 10 মিটার, আর ভরটা হচ্ছে 30 কেজি। এই ডাটাগুলো আমাদের কাছে দেওয়া ছিল। তো সিলিন্ডারটা আনুভূমিক অবস্থা থেকে, ধরেন এই অবস্থা থেকে এটাকে সোজা করে উল্লম্ব অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাহলে সিলিন্ডারটাকে আনুভূমিক থেকে উল্লম্ব অবস্থায় আনতে কৃত কাজ কত, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হোয়াট, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। মানে প্রশ্নটা নিশ্চয়ই আমরা বুঝে ফেলছি যে একটা সিলিন্ডার, ধরেন আমার সামনে একটা সিলিন্ডার আছে, ধরেন এই হচ্ছে সেই সিলিন্ডারটা। ওকে, এই হচ্ছে সিলিন্ডারটা। তো আমি সিলিন্ডারটা এরকম হরাইজন্টাল পজিশন থেকে এরকম ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসছি। তো হরাইজন্টাল থেকে এই যে ভার্টিক্যাল করলাম, করতে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে, দ্যাট ইজ দা কোশ্চেন। আচ্ছা, আমাকে কিন্তু অলরেডি দুই একজন কমেন্টে জানাইছে। সজিবুর রহমান বলতে ভালো লাগছে ভাইয়া, ওকে ধন্যবাদ। তো আমাদেরকে বাকিদেরও যাদের ভালো লাগছে তাদেরকেও কিন্তু একটু শেয়ার করে জানাইতে হবে কষ্ট করে। তাহলে চলেন আমরা কৃতকাজ বের করব। কৃতকাজের ক্ষেত্রে যখন আমরা এক হাইট থেকে আরেক হাইটে উঠি, তখন কৃতকাজের ফর্মুলা কি থাকে, mgh, তাই না? তো নরমালি তো w is equals to fs হয়, কিন্তু কৃতকাজের ক্ষেত্রে যখন আমরা এক হাইট থেকে আরেক হাইটে উঠি, সাধারণত ওজন বল দ্বারা কাজ করি। সো বলের জায়গায় আসে ওজন বল mg, স্বর্ণের জায়গায় আসে h। এখন এম কত কেজির ভর নিয়ে কাজ করতেছি, 30 কেজি। তো এম এর জায়গায় চলে আসবে 30। জি কত ভাইয়া, 9.8। হাইট, স্মরণ কত, এটাই হচ্ছে সব থেকে স্পেশাল প্রবলেম বা সব থেকে স্পেশাল জায়গা। সেটা কি? সেটা হচ্ছে খেয়াল করেন যে আমরা শুরুতে কোন হাইট লেভেলে ছিলাম। শুরুতে আমি এই হাইট লেভেলে আছি। এটা কত? এটা হচ্ছে রেডিয়াসের সমান উচ্চতা। এটা কত মিটার? এটা হচ্ছে 2 মিটার। আর লাস্টে আমি কতটুকু উচ্চতায় আছি? লাস্টে আমি উচ্চতায় আছি, দেখেন টোটালটা যদি এল হয়, তাহলে এখন আমি কততে আছি, l/2 তে আছি। টোটালটা যদি আমার এল হয়, তাহলে এখন আমি l/2 তে আছি। l/2 মানে কত, 10/2, দ্যাট মিনস 5 মিটার। তাহলে আমি শুরুতে ছিলাম হচ্ছে 2 মিটার হাইটে, শেষে আমি গেছি হচ্ছে 5 মিটার হাইটে। তাহলে আমার উচ্চতার পরিবর্তন হয়েছে বা কতটুকু সরণ হয়েছে, 10/2 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 30 ইন্টু 9.8, এখানে 5 থেকে 2 গেলে
থাকে হচ্ছে 3। তাহলে করে ফেললে 300 ইন্টু 3 900, 900 থেকে একটু কম হবে 890 অ্যারাউন্ড কিছু একটা হবে। তো দেখি 30 ইন্টু 9.8 ইন্টু 3, তো 882 এত জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা কারা কারা বুঝতে পারছেন ভাইয়াকে একটু কষ্ট করে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তামিম বলছে ভাইয়া জি কোথায়? এই যে জি 9.8 বসায় ফেলছি। রেদওয়ান পারছে, অনিন্দ পারছে, গ্রেট। শ্যামল বাবু পারছে, মুসলিমা পারছে, সানজান আরামু, আচ্ছা ও সম্ভবত পারছে। আচ্ছা আমাকে একজন বলছে সহজ লাগছে, গ্রেট। তাহলে আমরা এই প্রবলেমটা করে ফেললাম। জাস্ট বলের জায়গায় এমজি ওজন দেওয়া, তো ভর দেওয়া, জি দেওয়া আমরা জানি। এইচ এর জায়গায় জাস্ট কনফিউশন হওয়ার কথা ছিল যে আমি আগে ভার কেন্দ্র, যেটা নিরেট সিলিন্ডার, ভার কেন্দ্রটা হচ্ছে একদম মাঝখানে থাকে। সো পুরোটা ব্যাস, তার অর্ধেক ব্যাসার্ধ 2 মিটার হাইটে ছিল ভার কেন্দ্রটা। আর একটু পর ভার কেন্দ্রটা টোটাল হাইট যেহেতু 10, তার অর্ধেক হচ্ছে 5, অর্ধেক হাইটে অর্থাৎ 5 মিটার হাইটে আসছে। তো ভার কেন্দ্রটা 2 মিটার থেকে 5 মিটার হাইটে গেছে, দ্যাট মিনস 3 মিটার সরণ হয়েছে। দ্যাটস আমি এইচ এর জায়গায় 3 মিটার বসাইছি। তো এমজিএইচ ক্যালকুলেটরে বসালে 882 আসছে। ওকে, সজীব বলছে বুঝতে পারছি। ওকে, রেদওয়ান বুঝছে। তা ভাইয়া বই কবে পাবো? বই পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। এবার চলেন আমরা হচ্ছে 3 নাম্বার প্রবলেমে যাব। সো এই প্রবলেমটা হচ্ছে গ্র্যাভিটি থেকে। তা আমরা একটু আগে 2টা প্রবলেম করলাম, এখন আমরা 3 নাম্বার প্রবলেমের দিকে মুভ করতেছি। এটাও একটা ভালো প্রবলেম, ডিফারেন্ট টাইপের প্রবলেম, করলে ভাল লাগবে ইনশাল্লাহ। বাট একটু মনোযোগ দিয়ে করতে হবে, মনোযোগ দিয়ে করলে আপনি দেখবেন আপনার অঙ্কটা করার পর মজা লাগছে। আব্দুল সালাম বলছে অনেক ইজি লাগছে। ওকে, জি কই পাইছে? জি, জি তো ওই যে অভিকর্ষ স্তর 9.8 তো কোশ্চেনে ওইভাবে বলা থাকবে, এটা আপনাকে নিজে বসাইতে হবে। 2টা গ্রহ আছে। সো এই প্রবলেমটা সলভ করার আগেই বলে নি, এটা আমাদের কাজ হচ্ছে একেবারে মান বের করা না, সলিউশনের প্রসেসটা দেখা। মান এখানে এই যে ভরগুলো ডিরেক্টলি দেওয়া নেই, রাশি আকারে দিছে। সো আমরা অনেক বড় ইকুয়েশন সলভ করবো না, জাস্ট ইকুয়েশনটা দাঁড় করানো, সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। অ্যাকচুয়াল এক্সামে আপনাকে একদম মান সহ দেওয়া থাকবে। সো আমাদেরকে কি বলতেছে একটু আমরা খেয়াল করার চেষ্টা করব। সো বলছে 2টা গ্রহের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। 2টা গ্রহের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, একটা হচ্ছে এ গ্রহ আর একটা হচ্ছে বি গ্রহ। ঠিক আছে, সো আমাকে এইখান থেকে একটা বস্তু, বি গ্রহ থেকে একটা বস্তু মিনিমাম কতটুকু বেগে ছোড়া হইলে, বি গ্রহ থেকে বা বি গ্রহের পৃষ্ঠ থেকে একটা বস্তু মিনিমাম কতটুকু বেগে ছোড়া হলে সে অপর গ্রহে পৌঁছাইতে পারবে। তাহলে ব্যাপারটা কি দেখেন, ধরেন আমি পৃথিবীতে আছি, ঠিক আছে, আমার থেকে ধরেন একটু দূরে এনাম ভাই বুধ গ্রহে আছে, ঠিক আছে। তো আমার হাতে ধরেন একটা বল আছে। তো আমি চাই কি যে এনাম ভাইয়ের কাছে যে বুধ গ্রহে আমি এই বলটা ছুঁড়ে মারবো। এখন আমি যদি ধরেন 10 মিটার/সেকেন্ড বেগে এরকম ছুঁড়ে মারি, এটা তো এনাম ভাইয়ের হাতে পড়বে না, যে আমার মাথার উপর পড়বে, তাই না? তো আমাকে বেগটা বাড়াইতে হবে, 10, 20, 30 এরকম বাড়াইতে হইতে একটা বেগ আসবে। ধরেন আমি পাইলাম যে 13,000, আমি 16,678, 16,000, 16,600, 16,780, 16,780 মিটার/সেকেন্ড বেগে যদি আমি মারি, তাহলে হচ্ছে এনাম ভাইয়ের কাছে বলটা পৌঁছে। এর কমে বেগে অর্থাৎ 16,779 বেগেও যদি মারি, তাহলে বলটা কিন্তু এনাম ভাইয়ের কাছে বুধ গ্রহে পৌঁছায় না। তো এই যে মিনিমাম কতটুকু বেগে মারলে বলটা হচ্ছে এনাম ভাইয়ের হাতে পৌঁছাবে, সেটা বের করতে হবে। তো কিভাবে বের করব সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। এখন তাহলে দেখেন, আমরা প্রথমত যেটা করব, এই 2টা বিন্দুর মাঝখানে আমরা এভাবে একটু চিন্তা করি, অন্য একটা কালার নিই। ওকে, এইটা একটা কালার নিলাম। আমরা ধরলাম এই গ্রহ থেকে এক্স পরিমাণ দূরে এইটা একটা বিন্দু। এই বিন্দুটাকে আমি নাম দিলাম হচ্ছে সি বিন্দু। আমি ধরলাম হচ্ছে, ধরি সি বিন্দুতে, ধরি সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য 0।
মহাকর্ষীয় প্রাবল্য শূন্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখেন, এই যে সি বিন্দুটা আসলে এই দুইটা গ্রহের ঠিক মাঝখানে, অর্থাৎ ব্যাপারটা এরকম আসলে সি বিন্দুটা আছে এই জায়গায়, একদম দুইটার কেন্দ্রে ঠিক মাঝখানে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যে কোনো একটা জায়গায় যদি আমি বস্তুটাকে রাখি, ধর আমি হচ্ছে ক্যাপিটাল এম ভরের বস্তুটাকে নিয়ে কাজ করব, তো আমি এক একটা পয়েন্টে যেখানেই রাখি না কেন, আমার এই গ্রহটাও বস্তুটাকে নিজের দিকে টানার চেষ্টা করবে, আকর্ষণ করার চেষ্টা করবে, আবার ওই গ্রহটাও কি নিজের দিকে টানার বা আকর্ষণ করার চেষ্টা করবে। সো এদের মাঝখানে নিশ্চয়ই কোনো একটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্টে ও যতটুকু কাছে টানতেছে ও ততটুকু কাছে টানতেছে, ফলে লব্ধিটা শূন্য হয়ে ওইখানে মহাকর্ষীয় প্রাবল্যটা শূন্য হবে। এটা থাকতে পারে। এখন অনেকে বলবে যে মহাকর্ষীয় প্রাবল্য মানে কি? মহাকর্ষীয় প্রাবল্য খুবই সিম্পল জিনিস। 1 কেজি ভরের বস্তুকে যেই বল দিয়ে আকর্ষণ করা হয়, যে মহাকর্ষীয় বল দিয়ে আকর্ষণ করা হয়, তাকেই মহাকর্ষীয় প্রাবল্য বলা হয়। ঠিক আছে? আমাকে মোল্লা আকাশ বলছে আমি এসএসসি 25, আমার জন্য দোয়া করবেন, অনেক দোয়া রইল। তাসফিয়া আহমেদ বিনতে আউয়াল সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম। ইউআই এডিট, যদিও আসল নাম দেখতে পাচ্ছি না ইউটিউব থেকে, আপনাকেও ধন্যবাদ। ডক্টর ডুফেনশিমরট, ভাই উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যাচ্ছে জ্বরের মধ্যে। ওয়াও, মজা লাগলো। ওকে, কিংবদন্তির পাঠ গ্রহণ করতে চলে আসলাম। আজিজুল কারিম চৌধুরী, অনেক সুন্দর কমেন্ট আসছে, গ্রেট। তাহলে আমরা চলেন এই প্রবলেমটা একটু সলভ করি। এখন দেখেন, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রাবল্য কোথায় শূন্য হয় সেটা বের করা। আমরা ধরলাম এই গ্রহ থেকে এক্স দূরত্বে প্রাবল্য শূন্য হয়। প্রাবল্যর ইকুয়েশন কি ছিল মনে আছে? আমরা ধরলাম, বললাম ই এ ইকুয়ালস টু ইবি। ই এ কোন দিকে কাজ করবে? আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, আপনার ই এ কাজ করবে এই দিকে, আর ই বি কাজ করবে তার বিপরীত দিকে। দুইটা যখন সমান হবে তখন লব্ধি প্রাবল্যটা শূন্য হয়ে যাবে। প্রাবল্যের সূত্র কি? প্রাবল্যের সূত্র হচ্ছে জি এম ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এইটার কেন্দ্র থেকে কত দূরে নিউট্রাল পয়েন্ট কল্পনা করছি? এক্স দূরত্বে। আর এখানে এক্স স্কোয়ার, আর ওইখানে কত? জি এম প্রাইম। বি গ্রহটার ভর আমি ধরছি এম প্রাইম, বা আমি এভাবে বলতে পারি জি এম এ, আর এম প্রাইম না দিয়ে আমি ধরেন বি বললাম। এখানে আমি এম এ বলি আর ওইখানে আমি এম বি বলি, তাহলে আমাদের সুবিধা হবে। আর নিচে থাকলো কি? নিচে থাকলো হচ্ছে ডি মাইনাস এক্স। একটা দূরত্ব এক্স হইলে অপর দূরত্বটা হবে হচ্ছে বি মাইনাস এক্স। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি, উভয় পাশ থেকে জি গুলোকে কাটাকাটি করে ফেলতে পারি। কাটাকাটি করার পর আমি এখান থেকে পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স ইকুয়ালস টু রুট ওভার এম এ বাই এম বি, এম এ বাই এম বি। সো একটু যদি সাজাই লিখি, তাহলে আমি এক্স এখান থেকে পেয়ে যাব, আমার এখানে অলরেডি সাজানো আছে, আমি সাজানোটা ডিরেক্টলি বসাই দিচ্ছি। এটা হচ্ছে পেয়ে যাব ডি রুট ওভার এম এ ডিভাইডেড বাই রুট ওভার এম এ প্লাস এম বি। ওকে, তাহলে আমরা একটু যদি সাজাই লিখি, তাহলে এই প্রবলেমটা এরকম চলে আসবে। সো অ্যাকচুয়াল প্রশ্ন যখন থাকবে, তখন আপনাকে একেবারে মান দিয়ে দিবে, এম এ এম বি ডি এগুলোর মান কত দিয়ে দিবে, তখন আপনাকে আর এত প্যারা নিতে হবে না। সো আমরা কিভাবে কোথায় প্রাবল্যটা শূন্য হয় সেটা দেখলাম। এখন আমরা কি করব চিন্তা করেন। আমাদের টার্গেট আসলে এখানে মিনিমাম এতটুকু বেগ দেওয়া, যেন কোনো রকমে বস্তুটা সি বিন্দু পর্যন্ত আসতে পারে। কেন? যদি সে সি বিন্দুকে পর্যন্ত আসতে পারে বা সি বিন্দুকে একটু হলেও অতিক্রম করতে পারে, তাহলে সে অটোমেটিক্যালি এ গ্রহে চলে যাবে। কিভাবে বললাম দেখেন, আমরা ধরছি কি এইখানে প্রাবল্যটা শূন্য, তার মানে কি এই সি বিন্দুর বাম পাশে যে কোনো বিন্দুতে যদি একটা বস্তু রাখি, তাহলে ওইখানে এই এ গ্রহের ডোমিনেন্স বা এ গ্রহের প্রভাব বেশি খাটবে। ফলে এই দিকে যে একটা বিন্দুতে বস্তু রাখা হইলে, যে কোনো বস্তু রাখা হইলে এ গ্রহটা তার নিজের কাছে বস্তুটাকে টেনে নিয়ে আসতে পারবে। আর যদি আমি সি পয়েন্টের ডানে, যেখানে প্রাবল্য শূন্য তার ডানে যদি আমি কোনো একটা বস্তুকে রাখি, তাহলে ওই গ্রহটা, ওই বস্তুটার উপর তখন বি গ্রহের প্রভাব বেশি থাকবে, ফলে বস্তুটা তখন বি গ্রহে চলে যাবে। তো আমি এই বি গ্রহ থেকে যখন একটা বস্তুকে ছুঁড়ে মারবো, তখন যদি সামহাও সে সি বিন্দুর আগে কোনো একটা জায়গায় পর্যন্ত পৌঁছায়, তখন সে কিন্তু আর এই দিকে আসতে পারবে না, সে আবার বি গ্রহতেই ফেরত যাবে।
যদি সে একবার সামহাও সি পয়েন্টকে ক্রস করতে পারে বা সামহাও সি পয়েন্ট পর্যন্ত পৌঁছায়, তখনই কিন্তু সে এ বিন্দুতে আসতে পারবে। সো মিনিমাম কতটুক বেগ লাগবে এটা বের করার জন্য আমাকে আসলে মিনিমাম সি বিন্দুতে পৌঁছাইতে হবে। এখন আসেন আমরা এবার একটা কাজ করব। এবার একটা কাজ কি, এবার একটা কাজ হচ্ছে এরকম, আমাকে একটা লক করতে হবে। দেখেন অনলাইনে কিভাবে ক্লাস নিতে হয় সেটাও কিন্তু আপনারা ভাইয়ার ক্লাস থেকে শিখে যাচ্ছেন। ধরেন আপনি হচ্ছে অল্প জায়গার মধ্যে লিখতে কষ্ট হচ্ছে, তখন কি করবেন, এই যে এভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করা হইলো, এবার পুরাটাকে ধরে বামে নিয়ে আসবেন। দেখছেন আমি বামে নিয়ে আসছি। এখন আমার দেখেন এইদিকে অনেকগুলো জায়গা তৈরি হয়ে গেল না? এবার আমি আরাম করে এইদিকে ক্লাস নিব। তারপর ধরেন এখানে একটা গোলাপি কালার আপনার এটা ভালো লাগতেছে না, আপনি এটাকে চেঞ্জ করে নিলেন, নীল করে নিলেন, বৃষ্টির কালার। হ্যাঁ, এই তো এভাবেই আসলে জীবন সুন্দর করা যায়। জীবন অসুন্দর হবে আপনাকে ধরে মুছে আবার এটাকে সুন্দর করা লাগবে। অনেকে এরকম আছে না যে ভাইয়া এই যে কলেজে ক্লাস চলতেছে, সরি কলেজে পরীক্ষা চলতেছে, জীবন এখন হচ্ছে সব থেকে অসুন্দর। তখন আপনি এরকম অসুন্দর সময় কি করবেন, এই যে ফ্রি লাইভ ক্লাস গুলো হচ্ছে, স্পেশাল প্রবলেম নিয়ে ডিল করা হচ্ছে, তখন আপনি ওগুলা করবেন। তখন জীবনের মধ্যে ওই খারাপ লাগাটা দূর হয়ে যাবে, ভালো লাগা, স্বপ্নের জায়গায় যাওয়ার, বুয়েটে পড়ার স্বপ্নটা আবার জাগ্রত হবে। কয়েকটা প্রবলেম, স্পেশাল প্রবলেম সলভ করতে পারতেছেন, ভাল লাগা কাজ করবে। ঠিক আছে? আজিজুল করিম বলছে আপনার কারণে সার্কিটে বস হইতে পারছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমারও খুব ভালো লাগলো। আমি অত ভালো পারি না, বাট আপনাদেরকে কিছুটা শিখাইতে পারছি, এজন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা তাহলে এবার একটু দেখি। আমি এই পয়েন্ট থেকে যখন ওকে নিক্ষেপ করব তখন ওর মধ্যে একটা গতিশক্তি থাকবে হাফ এম ভি। আচ্ছা, এম কি? এম হচ্ছে বস্তুটার ভর। এম হচ্ছে বস্তুটার ভর, যে বস্তুকে আমি নিক্ষেপ করতেছি, হাফ এম ভি মিনিমাম স্কোয়ার। ঠিক আছে? আবার এই পয়েন্টে তার দুইটা বিভব শক্তি থাকবে। দুইটা কি? একটা হচ্ছে বি গ্রহের কারণে বিভব শক্তি, আর একটা হচ্ছে এ গ্রহের কারণে বিভব শক্তি। সো এইটা কি আপনাদের মনে আছে? যে ধরেন আপনি একটা গ্রহর মধ্যে আছেন, বললাম এইটা একটা গ্রহ, ঠিক আছে? এই গ্রহ থেকে আপনি করলেন কি, আপনি ধরেন হচ্ছে এই গ্রহ থেকে আর দূরত্বে আছেন, ঠিক আছে? তখন এই আর দূরত্বে থাকাকালীন আপনার যে বিভব শক্তি, বিভব শক্তির মান হচ্ছে মাইনাস জি। ধরেন গ্রহের ভর হচ্ছে এ গ্রহ আর আপনার ভর হচ্ছে এম, তো মাইনাস জি এম এ ইন্টু এম ডিভাইডেড বাই গ্রহের কেন্দ্র থেকে আপনার দূরত্ব। এটা হচ্ছে বিভব শক্তি। আপনি এম এ ভর বিশিষ্ট গ্রহর সেন্টার থেকে যখন আর দূরত্বে থাকবেন তখন আপনার মধ্যে কতটুকু বিভব শক্তি থাকবে এই গ্রহের কারণে, সেটা হচ্ছে মাইনাস জি ওই গ্রহের ভর ইন্টু আপনার ভর ডিভাইডেড বাই ওই গ্রহের সেন্টার থেকে আপনার দূরত্ব। মাইনাস কেন? কারণ বিভব শক্তিটা হচ্ছে নেগেটিভ হয়। কেন নেগেটিভ এটা আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাসে যখন প্রি অ্যাডমিশনের ক্লাসগুলো করব ডিটেলসে বলবো। আপাতত স্পেশাল প্রবলেম সলভ করার দিকে আমরা একটু ফোকাস করি। এখন তাহলে আমরা যেটা করব সেটা কি, এই বি গ্রহের কারণে এখানে কতটুকু শক্তি ছিল সেটা যদি আমরা লিখি তাহলে এটা হবে হচ্ছে মাইনাস জি এম বি ইন্টু এম ডিভাইডেড বাই বি গ্রহের রেডিয়াসটা আর প্রাইম, সো দূরত্বটা ছিল আর প্রাইম। আর এ গ্রহের জন্য যদি চিন্তা করি জি এম এ ইন্টু এম, এম গ্রহ থেকে কতটুক দূরত্বে ছিল, এই সেন্টার থেকে টোটাল দূরত্ব আর, টোটাল দূরত্ব হচ্ছে ডি, ওই ডি থেকে যদি আর প্রাইমটা বাদ দিই, এই টোটাল ডি, ডি থেকে যদি আর প্রাইমটা বাদ দিই তাহলে এইটা দূরত্বটা পেয়ে যাচ্ছি। তাহলে এই এ গ্রহের কারণে এই বিন্দুতে কতটুকু বিভব শক্তি থাকবে সেটা মাইনাস জি এম এম এ ডিভাইডেড বাই ডি মাইনাস আর প্রাইম। এইটা ছিল এই বিন্দুতে থাকাকালীন মোট শক্তি। যখন সে সি বিন্দুতে আসবে তখন তার মোট শক্তি কত হবে? গতি শক্তিটা হবে শূন্য, কারণ সে কোন রকমে যত সামনাগাড়ি থাকবে বেগটা কমতে 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 এই পয়েন্টে সামহাও কোন রকমে পৌঁছেছে, মানে এই পয়েন্টে আসার পর বেগটা শূন্য হয়ে যাবে, সো এখানে জিরো। আর এই পয়েন্টে থাকাকালীন তার বিভব শক্তি কত হবে? বিভব শক্তি যদি আমরা বের করি তাহলে ওই যে মাইনাস জি এম এ ইন্টু এম ডিভাইডেড বাই এ গ্রহ থেকে কতটুক দূরে আছে? এক্স দূরে আছে। বি গ্রহ থেকে কতটুক দূরে আছে? জি এম বি এম ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স। ঠিক আছে? এখন দেখেন পুরো ইকুয়েশন থেকে আপনি এম গুলোকে কাটাকাটি করে ফেলতে পারবেন, কারণ এটা সব জায়গাতে আছে। এখন আপনার এখানে অজানা রাশি কোনটা? কয়টা অজানা রাশি আছে বলতে পারবেন এই ইকুয়েশনে? দেখেন এম এ এম বি বি আর প্রাইম যা যা আছে সবকিছু জানা ছিল, একটা অজানা ছিল এক্স। এক্স কিন্তু আমরা এই যে আগের পার্টে বের করে আসছি।
দেখেন আমরা এক্সটা কিভাবে বের করছিলাম, এই যে এই পাশে এক্সটা আমরা বের করছি, তাহলে একটা মাত্র অজানা রাশি, সেটা কত, ভি মিন। তাহলে এইটা বাকি মানগুলো যদি দেওয়া থাকে আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে এই মানটা কত সেটাও কিন্তু আমরা বসায় ফেলতে পারবো। জাস্ট একটা জিনিস লিখে রাখলাম, একটি মাত্র অজানা রাশি। ঠিক আছে, তাহলে খুবই স্পেশাল একটা প্রবলেম ছিল, ওই প্রবলেমটা আমরা করে ফেললাম। তো যারা যারা এই প্রবলেমটা ধরতে পারছেন ভাইকে একটু কমেন্ট করে জানান। এবং যদি এটা কয় নাম্বার ছিল, 3 নাম্বার প্রবলেম, যদিও 3টা প্রবলেম করছি, বাট এই 3টা প্রবলেম আসলে আমি বলবো আমার মতে 30টা প্রবলেমের থেকেও বেশি শক্তিশালী। এক একটা প্রবলেম করতে যেই পরিমাণ কনসেপ্ট লাগে সেটা দিয়ে আপনি সহজ সহজ 30-40টা ম্যাথ করে ফেলতে পারবেন। এই ক্লাসটা অনেক স্পেশাল, বলছিলাম ভাইয়া শুরুতেই কেন স্পেশাল, বিকজ এখানে এক একটা প্রবলেম অনেক স্পেশাল। 3টা অঙ্ক 30টা অঙ্কের থেকেও বেশি অঙ্ক করতে আপনাকে শক্তি যোগাবে। সো আপনার যদি ভাল লেগে থাকে আপনি এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন ফেসবুক থেকে, যেমন আমি এই মুহূর্তে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। তো চাইলে আপনারাও আপনাদের যাদের দরকার মনে হচ্ছে আসলে এই ক্লাস থেকে কিছু শিখতেছি, তারাও চাইলে এই ক্লাসটা আপনি শেয়ার করতে পারেন। সো লেটস, বলে না যে মানুষ কোনো কাজ করার আগে নিজে আগে কাজটা করতে হয়। সো আমি যেটা করতেছি, আগে আমার নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দিচ্ছি। ক্লাসের টাইটেল কি ভুল গেছিল? সামনের ছবিটা মেবি একটু ভুল গেছিল। হুম। ওকে, তাহলে আমি আমার এখান থেকে শেয়ার করে দিলাম। আপনারাও চাইলে হচ্ছে যাদের ক্লাসটা ভাল লাগতেছে, কিছু শিখতেছেন, তারা শেয়ার করতে পারেন। ইন দা মিন টাইম আমি একটু সংক্ষেপে পুরা ব্যাপারটা আপনাদেরকে একটু মাথার ভিতরে দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে আরেকটু সুবিধা হবে। তাহলে এইটা স্পেশাল প্রবলেম ছিল, গ্র্যাভিটি চ্যাপ্টার থেকে বলতেছে 2টা গ্রহ আছে। খেয়াল করেন, আপনি যখন প্রথমবার কোনো একটা প্রবলেম দেখেন তখন কি হয় জানেন, যদি খুব কঠিন প্রবলেম হয় আপনি অনেক ভয় পেয়ে যান যে ভাইয়া কি করতেছে এইটা ওইটা, আপনার মাথায় অনেক ঝামেলা লাগে। ওই যে বুয়েটের সুন্দর সিটটা দখল করে নিবে অনেকের স্বপ্ন ডিঙ্গায়, তারা কারা জানেন? এই যে মানে মাথা যখন ফ্রিজ হয়ে যায়, ভয় আমি পারবো না পারবো না যখন মনে হচ্ছে, আপনার একার মনে হচ্ছে না, এরকম হাজার মানুষের মনে হচ্ছে। ওই হাজার মানুষের মধ্যে 2-3 জন কয়েকজন থাকে যারা বলে একটু দেখি না এই ছোট্ট পার্টটা পারি কিনা, ওই পার্টটুকু ধরতে পারি কিনা, যে ছোট ছোট পার্ট ধরতে পারতেছে, এটা লেগে থাকতেছে, কনফিডেন্ট থাকতেছে, হ্যাঁ ভাই এই ভিউতে রাখেন তাহলে আমি নিজেকে দেখতে পারি। হ্যাঁ, তাহলে এইভাবে যারা লেগে থাকতেছে তারা কিন্তু হচ্ছে কি পাচ্ছে, তারা হচ্ছে ওই জায়গাটা সিকিউর করা, যে স্বপ্নটাকে ছুঁয়ে দেখার, তারা কিন্তু সেটা পারতেছে। সো এই যে আপনি বুঝেন নাই এটার কারণ প্রথমবার মাথা দেখতেছে আপনার মাথা ফ্রিজ হয়ে যাচ্ছে, আর প্রথমবার এটা হওয়াটাই স্বাভাবিক। সেকেন্ড বার একটু এফোর্ট দেন, দেখবেন অনেকটুকু আপনি বুঝে যাবেন। তাহলে আমরা কি বলছিলাম, এই একটা গ্রহ এ, এই একটা গ্রহ বি, এটার ভর এম এ, এটার ভর এম বি, দুইটার মাঝে ডিস্টেন্স ডি, এটার রেডিয়াস আর, এটার আর প্রাইম। বি গ্রহের পৃষ্ঠ থেকে মিনিমাম কতটুকু ভেলোসিটি দিয়ে একটা বস্তুকে ছুড়লে সে এ গ্রহে পৌঁছাইতে পারবে, এটা ছিল আমার প্রশ্ন। তো আমরা প্রথম যেটা বের করছি সেটা হচ্ছে এই দুইটা গ্রহের মাঝে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হয়। প্রাবল্য শূন্য হওয়ার মানে কি? প্রাবল্য শূন্য হওয়ার মানে হচ্ছে দুইটা গ্রহের মধ্যে কোন বিন্দুতে বস্তু রাখা হইলে বস্তুটা এদিকেও যাবে না ওইদিকেও যাবে না, স্থির থাকবে, সেটাই হচ্ছে প্রাবল্য, সরি সেটাই হচ্ছে নিউট্রাল পয়েন্ট বা লব্ধি প্রাবল্য শূন্য বিন্দু, সেটাকে আমরা সি বিন্দু ধরে নিছি সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য। এটা কেন শূন্য হয়েছে? কারণ ই এ হচ্ছে এ গ্রহটা বস্তুকে কত বলে টানে, বা 1 কেজি ভারের বস্তুকে কত টানে, আর ই বি হচ্ছে বি বস্তুটা কতটুকু প্রাবল্য দিচ্ছে, দুইটা তো অপোজিট দিকে। তো দুইটার মান যখন সমান হবে তখন লব্ধি শূন্য হবে। তো মান সমান ধরে কাজ করছি, সূত্র বসাইছি gm/r² টাইপের, বসা এখান থেকে বের করছি যে এ গ্রহ থেকে কতটুকু দূরে এক্স দূরে আমার হচ্ছে প্রাবল্য শূন্য হবে, সেটা একটা মান বের হয়ে গেছে। তো আপনাকে পরীক্ষায় এম এ এম বি ডি এগুলো ডাটা আকারে দেওয়া থাকলে লাইক 10 কেজি 100 কেজি এত মিটার, তাহলে আপনি এটা সলভ করে ফেলতে পারবেন। এবারের প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমি বলছিলাম বি গ্রহের পৃষ্ঠ থেকে যখন আমি একটা বস্তুকে একটা গতিশক্তি দিয়ে ছুড়বো, ½ mv² দিয়ে ছুড়বো, সেটা লিখলাম। তারপর এই গ্রহের কারণে ওর মধ্যে একটা বিভব শক্তি থাকবে,
আবার ওই গ্রহটা তাকে টানতেছে, তার কারণে তার একটা বিভব শক্তি থাকবে। বিভব শক্তির সূত্র লিখছিলাম একটু আগে, এই যে Gmm/r, এটা সূত্রটা লিখছিলাম। তো এটা নেগেটিভ হয় বিভব শক্তি অলওয়েজ, তো সবগুলো বিভব শক্তির আগে একটা মাইনাস সাইন আছে। তাহলে আমি বি গ্রহের কারণে বিভব শক্তি আর এ গ্রহের কারণে বিভব শক্তি দুইটাই লিখছি। তাহলে নিক্ষেপের মুহূর্তে তার টোটাল শক্তি কত এটা লিখছি। তো আমার টার্গেট হচ্ছে সামহাও সি বিন্দুতে পৌঁছানো, কারণ সামহাও যদি সি বিন্দুকে একটু অতিক্রম করতে পারে তাহলে সে এ গ্রহে চলে যাবে, আর সি বিন্দু থেকে একটু পিছু থাকলে তাহলে সে আবার বিতে ফেরত চলে আসবে। আমার টার্গেট এতে পৌঁছানো, তাহলে মিনিমাম দিতে হলে আমাকে সি তে পৌঁছাইতে হবে। তাহলে সি তে যখন পৌঁছাবে তখন তার গতিশক্তি শূন্য হবে, মানে মিনিমাম যদি হয়, তা মিনিমাম বেগে দিয়ে যদি আমি পাড়ি দিতে চাই তাহলে আমাকে সি বিন্দুতে আস্তে আস্তে গতিটা একেবারে শেষ হয়ে যাবে, তার মানে গতিশক্তি শূন্য। তাহলে এখানে আমার সি বিন্দুতেও এই দুইটা গ্রহের জন্য বিভব শক্তি থাকবে। তো বিভব শক্তিগুলোর সূত্র অনুযায়ী Gmm বা একটা দূরত্বগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, এটার জন্য এক্স, ওটার জন্য d-x, এগুলো দিলাম। এবার আমরা বলছি যে স্মল এমটা সব জায়গা থেকে কাটাকাটি চলে যাচ্ছে, বাদ বাকি যত রাশি আছে এই যে এম বি, এম এ, আর প্রাইম, ডি, এক্স সবকিছু দেওয়া ছিল, এক্সটা দেওয়া ছিল না সেটা বের করছি, সবকিছু জানা, একটাই অজানা রাশি ভিমিন। এটা বাকি মানগুলো দেওয়া থাকলে আমরা ক্যালকুলেটরে বসাইলে ভি মিনিমাম কত সেটা বের করে ফেলতে পারবো। এই হচ্ছে সেই প্রবলেমটা, এটা খুবই স্পেশাল এবং আমার প্রিয় একটা প্রবলেম। যাদের এই প্রবলেমটা ভালো লাগছে একটা স্ক্রিনশট নিবেন এবং আমাদেরকে শিখবো জিতবোতে জানিয়ে দিবেন এই প্রবলেমটা আপনারা ধরতে পারছেন কিনা, এবং ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো, অনেক কঠিন প্রবলেমগুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে কিনা। এই ফাঁকে এই সুযোগে আপনাদের স্ক্রিনশট নিতে নিতে আমি হচ্ছে একটু কমেন্ট গুলো দেখতে থাকি। অনিন্দ সর্দার বলছে পারছি, ভাইয়া বই কবে পাবো? বললাম যে কিছুদিন পর ইনশাল্লাহ পেয়ে যাবেন, আমাদের কোর্স রানিং হলেই পেয়ে যাবেন ফুল দমে যখন। ভাইয়া আপনার বোঝানো অনেক সুন্দর। আব্দুল সালাম বলছে ধন্যবাদ ভাইয়া। ওকে ওকে। রেদওয়ান লাবিব বলছে শিখো। হ্যালো স্যার, হ্যালো ভাইয়ারা সবাই। ওকে, তাহলে আমরা একটু পরের অংশে যাই। ওকে, পরের প্রবলেম যদি বলি, এটা আমাদের 4 নাম্বার প্রবলেম। সো P4, এটা আরেকটা স্পেশাল প্রবলেম। দেখেন আমরা নিউটন মেকানিক্স করছি, আমরা কি করছি, আমরা কাজ ক্ষমতা শক্তি করছি, গ্র্যাভিটি করছি, আমরা হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্ম করছি। এবার আমরা চলে আসবো যেখানে, যেটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি, চ্যাপ্টার 8 আমরা চলে যাব। বিভিন্ন চ্যাপ্টার মিলায় ঝিলায় অঙ্ক করবো, লাইক বুয়েট অ্যাডমিশন টেস্টে চলে আসছি, বুয়েটের পরীক্ষা শুরু হয়ে গেছে, এক একটা অঙ্ক এক এক জায়গা থেকে ছড়ায় ছিটায় দিচ্ছে। মাথাটাকে ঠান্ডা রেখে সবগুলো কনসেপ্টকে একত্রিত করে ফাটাই দিয়ে আসতে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে, সেই একটা সিচুয়েশন চিন্তা করে ক্লাসটা করেন, দেখবেন অনেক অনেক সুন্দর সুন্দর আইডিয়া কনসেপ্ট উইথ ম্যাথ আপনি শিখে ফেলবেন আজকের ক্লাসে। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলতেছে কি, এইটা একটা নিরেট সিলিন্ডার বা একটা নিরেট বস্তু ছিল, ঘন বস্তু আর কি। সো এইটার টোটাল হাইটটা ছিল এইচ, এবং এইটাও দেওয়া আছে যে এখানে স্মল এইচ পরিমাণ অংশ নিমজ্জিত ছিল। তো একটা সিলিন্ডার, ওইটার কি কি বলছে, ওইটার হচ্ছে যে পুরা হাইটটা বা টোটাল হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ পরিমাণ অংশ নিমজ্জিত ছিল। তাহলে আমি করলাম কি, একটু ফোর্স দিলাম বাইরে থেকে, একটু ফোর্স দিয়ে এটাকে এক্স পরিমাণ নিচে নামায় ফেললাম, এটাকে এক্স পরিমাণ নিচে নামায় ফেললাম। ঠিক আছে, থাকে না যে একটা ধরেন সিলিন্ডার হাল কিছুটা ডুবে কিছুটা উপরে ভাসতেছে, আমি একটু ফোর্স দিয়ে একটু চাপ দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এইরকম একটা বস্তু যদি একটু চাপ দিয়ে আপনি হাত ছেড়ে দেন তাহলে সে কি কাঁপতে শুরু করে না? তো এই যে কাঁপতেছে, এই কম্পনটাও কি একটা সরল ছন্দিত স্পন্দন গতি। কি বললাম ভাইয়া, এই যে আমি একটু চাপ দিয়ে ছেড়ে দিলাম, চাপ দেওয়ার ফলে ছেড়ে দিলে কি হবে, সেরকম কাঁপতে শুরু করবে, এই কম্পনটা একটা সরল ছন্দিত স্পন্দন গতি হবে। এবং কোশ্চেন হচ্ছে এই গতির পর্যায়কালটা কত? ঠিক আছে, তাহলে চলেন কিভাবে সলভ করব। সলভ করার টেকনিকটা হচ্ছে, দেখেন আমাদের প্লবতা বলটার কথা মনে আছে? আমরা একটু সামনের দিকে যাই। প্লবতা বল, এটাকে ইংলিশে বলে বুয়োএনসি। ধরেন কোন একটা বস্তু পানিপূর্ণ পাত্রে আছে, আপনি যেটা করলেন ওই বস্তুটার কিছু অংশ যদি আপনি পানিতে নিমজ্জিত করেন, মানে যেইটুকু অংশ পানিতে নিমজ্জিত থাকবে ওইটুকু অংশকে পানিটা বা তরলটা উপরের দিকে একটা ধাক্কা মারবে, এটাকে বলে প্রবতা বল। তাহলে এই প্রবতা বলের মানটা কত হয়?
এই প্রবতা বলের মানটা হয় হচ্ছে রো কি? রো হচ্ছে তরলের ঘনত্ব। ভি ভি কি? ভি হচ্ছে এই যে এইটুকুর আয়তন যতটুকু অংশ ডুবে আছে সেইটুকুর আয়তন ইন্টু জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো একটা বস্তু যদি ভি পরিমাণ আয়তন তরলের ভিতর ডুবে থাকে, তাহলে তরলের ঘনত্ব ইন্টু ওই আয়তন ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8 গুণ দিলে কতটুকু বলে তরলটা বস্তুটাকে উপরের দিকে ধাক্কা মারবে সেটা পাওয়া যায়, এবং এটাকেই বুয়ান্সি ফোর্স বা প্লবতা বলা হয়। এখন আপনি চিন্তা করেন, আপনি যেটা করলেন, এইটাকে যে এক্সট্রা এক্স পরিমাণ ধাক্কা দিয়ে নামাইছেন, তাহলে এইটার মধ্যে এক্সট্রা কিছু মানে আগে যতটুকু ডুবে ছিল এখন কি তার থেকে একটু এক্সট্রা ডুবে আসছে। তাহলে আগে যতটুকু প্রবতা বল পাইতেন, এখন যেহেতু আয়তনটা একটু বেশি তরলের মধ্যে আছে, তাহলে প্রবতা বলও একটু এক্সট্রা পাবেন। তাহলে এফ এক্সট্রা, আপনি এক্সট্রা কতটুক প্রবতা বল পাবেন সেটাকে ধরেন আমরা লিখলাম, সেটা আসলে কি হবে? রো ধরলাম, তরলের ঘনত্ব হচ্ছে রো, আমি ধরে নিলাম, ইন্টু ভি। ভিটা কত হবে? ধরলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমি ধরি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়ালস টু এ, মানে আমি সংক্ষেপে লিখলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি এ ধরছি, ঠিক আছে? এখন তাহলে চিন্তা করেন, তাহলে কতটুকু এক্সট্রা আয়তন ডুবছে, মানে এক্সট্রা করে কতটুকু আয়তনকে আমি পানির ভিতরে আনছি বা তরলের ভিতরে আনছি, তাহলে কি এ ইন্টু এক্স ক্ষেত্রফল ইন্টু হাইট ইন্টু কি অভিকর্ষ ত্বরণ জি। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, যে রো ইন্টু এ এক্স ইন্টু জি, মানে রো ভি জি, রো হচ্ছে তরলের, এ এক্স হচ্ছে এক্সট্রা করে কতটুকু আমার তরলের ভিতর ডুবছে ইন্টু জি। এখন এফ মানে কি? এফ মানে হচ্ছে এম এ ইকুয়ালস টু রো এ এক্স ইন্টু জি। একটা মাইনাস হবে, কেন ভাইয়া মাইনাস হবে? কারণ দেখেন, আমার ত্বরণটা মানে আমি যখন এরকম চাপ দিয়ে ছেড়ে দিব, তখন বস্তুটা ত্বরণটা কোন দিকে ফেরত যেতে চাবে? সে উপরের দিকে। তার মানে তার ত্বরণটা তৈরি হবে উপরের দিকে, কিন্তু সরণটা কোন দিকে? এক্স নামক সরণটা নিচের দিকে। তাহলে আমার সরণটা নিচের দিকে কিন্তু সে ত্বরণটা উপরের দিকে, অপোজিট দিক বোঝানোর জন্য একটা মাইনাস আসবে। এখন দেখেন বস্তুর টোটাল ভর মানে কি? রো প্রাইম। রো প্রাইম হচ্ছে বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্বকে আমরা রো প্রাইম বললাম। রো প্রাইম ইন্টু টোটাল বস্তুর আয়তন কি হবে? এ ইন্টু টোটাল এইচ, মানে টোটাল আয়তন যদি চাই, তাহলে রো ইন্টু ভি, এটা হচ্ছে তার ভর, ইন্টু এ ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস রো এ এক্স জি। ওকে, দেখেন কিছু জিনিস কি হয়ে যাচ্ছে? আলবিদা হয়ে যাচ্ছে, এ আলবিদা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে দেখেন আমরা পেয়ে যাচ্ছি এ ইজ ইকুয়ালস টু মাইনাস রো জি ডিভাইডেড বাই রো প্রাইম এইচ ইন্টু এক্স, এইটুকু আমরা পাচ্ছি। আচ্ছা, আরো কি সিম্পলিফাই করা যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই আরো সহজ করা যায়। কিভাবে? দেখেন, একেবারে শুরুতে যখন এই বস্তুটা ভাসমান ছিল, মানে আমি এক্সট্রা করে বল দেওয়ার আগ পর্যন্ত, তখন সে কেন এই স্মল এইচ হাইটে ভাসতেছিল? কারণ তখন তার ওজন আর প্লবতা যখন সমান হয়, তখন হচ্ছে বস্তু ভাসতে থাকে। ওজন কি? ওজন হচ্ছে এমজি। প্লবতা কি? প্লবতা হচ্ছে রো ভি জি। এমজি মানে কি? বস্তুর ঘনত্ব, যেটাকে আমরা রো প্রাইম বলছি। আয়তন, বস্তুর টোটাল আয়তন, এ ইন্টু ক্যাপিটাল এইচ ইন্টু জি। আর এই রোটা হচ্ছে তরল, ভিটা হচ্ছে ওর কতটুকু আয়তন পানিতে ডুবে আছে, দ্যাট মিনস এ ইন্টু স্মল এইচ। এখানে ছিল ক্যাপিটাল এইচ আর এখানে হচ্ছে স্মল এইচ। কারণ এ ক্যাপিটাল এইচ কেন? কারণ টোটাল ভর। স্মল এইচ কেন? কারণ কতটুকু ডুবে আছে এইচ পরিমাণ, ইন্টু জি। এবার দেখেন এখানেও কিছু কাটাকাটির ঘটনা চলে আসছে, জি জি কাটাকাটি গেছে, এ এ কাটাকাটি গেছে। এখান থেকে একটা মজার জিনিস আমরা পেয়ে যাব, সেটা কি? সেটা হচ্ছে দেখেন, আমরা কাটাকাটি করার পর পাচ্ছি 1/h ইজ ইকুয়ালস টু রো ডিভাইডেড বাই রো প্রাইম এইচ। এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই মানটা আমার কেন দরকার? কারণ দেখেন এখানেও কিন্তু রো ডিভাইডেড বাই রো প্রাইম এইচ এই জিনিসটা কাজে লাগতেছে। তাহলে এই মানটা যদি আমরা বসায় ফেলি, তাহলে কি পাচ্ছি? মাইনাস জি বাই স্মল এইচ ইন্টু এক্স, এইটুকু আমি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে দেখেন পুরা জিনিসটা সামারি যদি আমি করি, পাচ্ছি কি? ত্বরণ ইকুয়ালস টু মাইনাস এই জিনিসটা,
তাহলে এখন আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। ছোট্ট কাজ কি? আমাদের নিচে দেখেন জায়গা তো কম। তো অনেক সময় এরকম হয় না যে এই প্রবলেমটাতে কারা পড়ে? আমাদের বাবা মারা বেশি পড়ে বা আমরা অনেক সময় পড়ি। এটা হচ্ছে ধরেন মাস কত দিনে? 30 দিনে এভারেজে যদি বলি। এখন 30 দিনে মাস, ধরেন 30 দিনে আপনার ইনকাম হচ্ছে ধরেন 60 টাকা ধরলাম। এখন আপনার কি প্রতিদিন এভারেজে 2 টাকা করে খরচ করতে হবে। কিন্তু অনেক সময় এরকম হয় না যে ভাই 20 দিন যেতে না যেতেই পুরাটা শেষ করে ফেলছি, এখন আমি 21তম দিনে এসে কান্নাকাটি করি যে ভাই বাকি কয়দিন আমি কেমনে আমার এই জিন্দেগি গুজার করব, তাই না? তো তখন এই যে যেমন আমিও কি করছিলাম, আমার লাগবে ধরেন অনেকগুলো লাইন, কিন্তু আমি আগেই সব লাইন শেষ করে ফেলছি, বাকি লাইন আমি কেমনে লিখবো? তখন আর কি এরকম কিছু একটা স্পেশাল মেথড, নতুন আইডিয়া জেনারেট করে আপনার টাকা তৈরি করতে হয়, নতুন আইডিয়া জেনারেট করে স্পেস তৈরি করতে হয়, যেরকম আমি স্পেস তৈরি করে ফেললাম। ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা এখান থেকে দেখেন কি পাচ্ছি। সরল ছন্দিত স্পন্দন মনে আছে? সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা কি জানি? সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে জানি a ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ত্বরণ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স সরণ। তাহলে এখানেও কি ত্বরণ সরণ আছে, মাঝখানে ওমেগা স্কোয়ারটা কনস্ট্যান্ট হওয়ার কথা, এখানে কনস্ট্যান্টটা আছে। তার মানে আমরা কম্পেয়ার করে বলতে পারি কি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি বাই এইচ, বা এখান থেকে বলা যায় যে আমাদের ওমেগা, ওমেগা মানি কত? ওমেগা মানি হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, সেটা হচ্ছে রুট ওভার জি বাই এইচ। তাহলে এইখান থেকে ঠিক তার পরের অংশটাই আমরা বলতে পারি যে আমাদের ঠিক পরের অংশটাই হচ্ছে ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এইচ ডিভাইডেড বাই জি। এবং এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত উত্তর যে আমার পর্যায়কালটা কত হবে। ঠিক আছে, তাহলে আমরা পুরো জিনিসটা কি দেখলাম একটু আরেকবার সাম করি। আমরা একটা ঘন বস্তু, যেটা কিনা একটা তরলে কিছুটুকু ডুবে ছিল, স্মল এইচ ডুবে ছিল, টোটাল এইচ হচ্ছে হাইট ছিল বস্তুর। তো ওই বস্তুটাকে একটু বল দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলে সে কতটুকু পর্যায়কাল নিয়ে কাঁপতে থাকবে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো টার্গেটটাই ছিল কি পর্যায়কাল কত সেটা বের করা। তো আমরা সেটা কিভাবে বের করছি সেটা সামারি যদি আমরা করি, আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে বস্তুটাকে যখন একটু এক্সট্রা বল দিব তখন একটু এক্সট্রা প্রবণতা বল তৈরি হবে। সেই এক্সট্রা বলটা হচ্ছে ঘনত্ব ইন্টু এক্সট্রা আয়তন, কতটুকু ডুবছে এ ইন্টু এক্স ডিভাইডেড ইন্টু জি। তো ওইখান থেকে এফ ইকুয়ালস টু এম এন ইসি, এই এম তো পুরো বস্তুটাই কাঁপতেছে, তো টোটাল বস্তুর ভর এম ইকুয়ালস টু রো ভি। তো বস্তুর ঘনত্ব রো প্রাইম ধরছি, ওর আয়তন আয়তন টোটাল বস্তুর জন্য টোটাল বস্তুর আয়তন এ ইন্টু ক্যাপিটাল এইচ। এখান থেকে কিছু এ বা এ কে এক পাশে রেখে বাদ বাকি সবকিছু আরেক পাশে নিয়ে গেছি। এবার আমরা দেখলাম যেটা, যে ওজন আর প্রবণতা বল তো সমান ইনিশিয়াল অবস্থায়, সো ওজনটা ইকুয়ালস টু প্রবণতা। সো ওজনের জায়গায় বস্তু টোটাল ভর ইন্টু আয়তন, মানে ঘনত্ব ইন্টু আয়তন দিয়ে ভর বের করছি, আর প্রবণতা বলটা ইনিশিয়ালি কতটুকু আয়তন ডুবেছিল ওই অনুযায়ী লিখছি। ওইখান থেকে আমার এই যে 1/h এই জিনিসটা এখান থেকে রিলেট করে বের করে নিয়ে এসে বসাইছি। আমরা দেখলাম ত্বরণ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স। সহযোগী স্পন্দনও একই রকম টার্ম পাওয়া যায়, দুইটার মধ্যে কম্পেয়ার করে বুঝছি যে আমার এই জি বাই এইচটাই আসলে ওমেগা স্কয়ার হবে। ওই অনুযায়ী লিখলাম, ওইখান থেকে পর্যায়কালটা বের করে নিয়ে চলে আসলাম। তো এমন কেউ কি আছেন আমার সাথে এখন লাইভ ক্লাস করতেছেন বাট এই অঙ্কটা, এই টাইপটা, এই থিওরিটা আজকে লাইফে প্রথম জানলেন? এমন কেউ কি আছেন? ভাইয়াকে একটু কমেন্ট করে জানান তো যে হ্যাঁ ভাই আজকে প্রথম জানলাম এটা। আহমেদ ফাহাদ চলে আসছে, আমাদের প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট টাইম বলছে অনিন্দ সর্দার। ওকে, আচ্ছা। আর আরেকটা বিষয় একটু কনফিউশন ক্লিয়ার করে দিই। আমি জানি এইটা এমন একটা টাইম যখন আপনাদের বেশিরভাগ স্টুডেন্টের হচ্ছে কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে। সো টেস্ট পরীক্ষার জন্য আমি জানি অনেকেই বলছে, আমাকে পার্সোনালিও জানাইছে যে ভাইয়া ক্লাস করার অনেক ইচ্ছা ছিল, বাট কলেজে এত টাফ টাইম যাচ্ছে যে এখন এই মুহূর্তে ক্লাসটা করতে পারতেছি না। তাদের জন্য বলি নিশ্চয়ই আপনারা পরবর্তীতে রেকর্ড থেকে ক্লাসটা দেখবেন। শিখর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাতেই এটা অ্যাভেলেবেল থাকবে, এমনকি অ্যাপের মধ্যেও এটা অ্যাভেলেবেল থাকবে। যারা অলরেডি এইচএসসি 25 LGPA 5 কোর্সটাতে আছেন তারা পাবেন। সো যখনই আপনি এই ক্লাসটা দেখবেন, সেটা আজকে হোক আমার সাথে লাইভে বা 1 মাস পরে হোক আপনার রেকর্ড থেকে, অবশ্যই এই ম্যাথগুলো আপনি বুঝছেন কিনা সেটা আমাদেরকে জানাবেন। আমাদের খুবই ভাল লাগবে। স্পেশালি যাদের স্বপ্ন হচ্ছে আমার মতো, আমি যেমন ইন্টারে আপনাদের সময় যখন ছিলাম 2012-13 সালে 14 তে আমি ইন্টার পরীক্ষা দিই। আমি বুয়েট 14 ব্যাচ। আমার
মানে বুয়েটের রেজাল্ট দেওয়ার আগ দিন পর্যন্ত মনে ধুর করে কাঁপতো। যে ইস! যদি বুয়েটে চান্স পাইতাম, চান্স না পাইলে কি হবে? কত ভয় থাকতো। একটা ম্যাথ পাইলেও একটা ম্যাথ যখন পারতাম মনে হতো ইয়েস বুয়েটটা আমারই হবে। আমি তো বুয়েটে যাবো। আর একটা ম্যাথ না পারলে, একটা ছোট জিনিস না বুঝলে মনে হতো ইস! মানে আমি এটাই পারি না, আমার কি বুয়েট হবে কিনা? সো কত ভয়, কত আশার খেলা যে লাইফে ঘটছে। আপনার লাইফে এগুলো আছে। সো ওইখান থেকে আপনি যেগুলো ভালো, যেগুলো আপনাকে কনফিডেন্স দেয়, যেটা আপনার মনে স্বপ্ন তৈরি করে, সেই স্বপ্নগুলো শেয়ার করতে হয়। তাহলে আপনার আশা বাড়ে। যেমন আমি ছোটবেলা থেকে একটা কমন অভ্যাস ছিল আমার। মানে আমি ধরেন যেটা স্বপ্ন দেখতাম, ওই স্বপ্নটা মানুষকে বলে বেড়াইতাম। মানে আব্বা-আম্মাকে বলতাম, ফ্রেন্ডদেরকে বলতাম, আমি তো এটা করব।" তো অনেকে বলে যে, "ভাই স্বপ্নের কথাটা বইলো না, বললে ওটার ওয়েট কমে যায়।" কোন ক্ষেত্রে ওয়েট কমে হয়তোবা। বাট কোন ক্ষেত্রে যেটা হয় যে, আপনি যখন মানুষকে বলতেছেন যে, "আমি এটা করব, আমি ওই জায়গায় যেতে হবে।" তো ওইটা মানুষকে বলতে যেয়ে আপনি আপনার নিজের ব্রেইনের মধ্যে বারবার সেই সিগন্যালটা পাঠাচ্ছেন। আপনার স্বপ্নটার ব্যাপারে যদি আপনি বারবার ব্রেইনের মধ্যে সিগন্যাল পাঠান, তাহলে আপনার ব্রেইন অটোমেটিক্যালি ওই টার্গেটটা, ওই স্বপ্নটা অ্যাচিভ করার জন্য সে ওইভাবে প্রস্তুত হইতে থাকে। যখন আপনার ব্রেইন টোটালি ডিটারমাইন্ড হয়ে যায় সামহাউ ওই টার্গেট অ্যাচিভ করতেই হবে, তখন আপনার অনেক লাইফে প্রবলেম থাকলেও ওই প্রবলেম গুলোকে সলভ করে কিভাবে ওই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, সেই অনুযায়ী ব্রেইন আপনার মস্তিষ্ককে, আপনার পুরা বডিকে রেডি করতে থাকে। তো আপনার স্বপ্ন যদি আপনার হয় ওই স্বপ্নটা আপনাকে বারবার বলতে হবে। যদি আপনার লজ্জা লাগে যে ভাইয়া Facebook এ পোস্ট করা, ফ্রেন্ডদেরকে জানানো, ওইটা যদি আপনার জন্য ডিফিকাল্ট হয়ে থাকে নো প্রবলেম। আপনি একটা খাতার মধ্যে নিজের খাতা যেটা আপনি দিনে অনেকবার করে দেখেন, ওই খাতার মধ্যে বড় করে প্রতিটা পেজে লিখতে থাকেন, আমার স্বপ্ন আমি বুয়েটে যাবো। আমার স্বপ্ন আমি বুয়েটে ট্রিপল ই পড়বো, আমি স্বপ্ন বুয়েটে সিএসই পড়বো, আমার স্বপ্ন মেকানিক্যাল, সিভিল পড়বো। আপনি বারবার লেখেন, দেয়ালের মধ্যে টাঙায় রাখেন, যেটা কেউ দেখবে না, শুধু আপনি দেখবেন। ওই লেখাগুলো, ওই দৃশ্যগুলো প্রত্যেকদিন আপনাকে নতুন করে মোটিভেট করবে। যখন আপনার মনে হবে হতাশ হয়ে যাচ্ছি, আর পারতেছি না, ওই লেখাগুলো আপনাকে ইন্সপায়ার করবে। ওই পোস্টগুলো Facebook পোস্টের নোটিফিকেশন গুলো আপনাকে রিমাইন্ডার দিবে, "না আমি পারবো।" কোন একদিন তো আমারও মনে হয়েছিল ক্লাসটা করে অনেক জটিল জিনিস বুঝে গেছিলাম। আমি কেন পারব না? সো ওইটার জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি যদি চুপ করে বসে থাকি, ক্লাস না করি, অনুভূতি শেয়ার না করি, তাহলে কিন্তু আমি আমার রেস থেকে আরো পিছায় যাবো। স্বপ্নগুলো অত স্ট্রংলি বাস্তবায়ন হবে না। সো আমরা এই প্রবলেমটা ডান। ৪ নাম্বার প্রবলেম ছিল। চলেন আমরা এবার ৫ নাম্বার প্রবলেমটাতে যাই। এটা আরো স্পেশাল। ৪ নাম্বার প্রবলেমটার ডিফিকাল্ট ভার্সন হচ্ছে ৫ নাম্বার। তো ৫ নাম্বার প্রবলেমটা আমরা বেসিক্যালি কি বলতেছে? এইটা একটা স্প্রিং, যার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। এইটার নিচে একটা এম ভরের বস্তু আছে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তার এখানে ভর দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমি করলাম কি, স্প্রিং সহ বস্তুটাকে এক্স পরিমাণ প্রসারিত করলাম। স্প্রিং সহ বস্তুটাকে এক্স পরিমাণ প্রসারিত করে ছেড়ে দিলাম। তাহলে আমাকে এবার প্রশ্ন কি করছে? আমাকে এবার প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে যে, এইটা যে পুরা সিস্টেমটা যে কাঁপতে থাকবে, ধরেন স্প্রিং সহ বস্তুটাকে একটু টান দিয়ে যদি ছেড়ে দেন, স্প্রিং সহ পুরো বস্তুটা কাঁপতে থাকবে। ওই কম্পনের পর্যায়কাল কত? সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। সো তরলের ঘনত্ব রো, এটা কোশ্চেনে দেওয়া থাকতে হবে। এই তরলের ঘনত্ব যে রো, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। ওকে? আচ্ছা। এবার একটু দেখেন, আমরা এইটা তো সবাই জানি, তাই না? F equals to minus kx, মানে আপনি ধরেন একটা স্প্রিং আছে, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে, আপনি যদি ওইটাকে এক্স পরিমাণ টানেন, তখন সে কি করে? উপরের দিকে F equals to minus kx এই পরিমাণ বল কিন্তু সে তৈরি করে। ঠিক আছে? আমি যদি চিহ্ন দেখাই দিই তখন আর, মানে আমি যদি দিকটা দেখাই দিই তখন আর মাইনাস দিতে পারবো না। আর আমি যদি জাস্ট নরমাল ইকুয়েশন আকারে লিখি তখন হচ্ছে এক্স যেদিকে, আমার বলটা তার উল্টো দিকে, সেই ক্ষেত্রে আমার মাইনাসটা আসে। ওকে? তাহলে দেখেন F equals to minus kx, উপরের দিকে একটা ধাক্কা বল তৈরি হয়, তাই না? এই যে উপরের দিকে একটা ধাক্কা বল তৈরি হয়, আমি বলবো উপরের দিকে ২ টা ধাক্কা বল তৈরি হয়। একটা হচ্ছে স্প্রিং এর কারণে, F স্প্রিং। আরেকটা হচ্ছে এই বস্তুটা যে তরলের মধ্যে এক্সট্রা এক্স পরিমাণ ডুবলো, এটার কারণে কি? প্লবতার কারণে সে একটা এক্সট্রা বল পাবে। মানে একটু বেশি পরিমাণ তরলের মধ্যে ডুবলে কি? তরলের মধ্যে একটু বেশি পরিমাণ প্রবতা বল উপরের দিকে তাকে ধাক্কা দিবে। তাহলে এই যে টোটাল সিস্টেমটাকে আমি এক্স পরিমাণ নিচে নামাইলাম, এটার ফলে ২ টা বল তৈরি হবে। একটা স্প্রিং উপরের দিকে তাকে একটা বল দিবে। মানে আমি পুরা সিস্টেমটাকে নিচের দিকে এক্স পরিমাণ নামাইছি। ফলে স্প্রিংটা যেহেতু এক্স প্রসারিত হয়েছে, স্প্রিংটা উপরের দিকে আগের অবস্থার দিকে একটা বল তৈরি করবে। এটা অলরেডি লিখে ফেলছি। আর আরেকটা বল প্রবতার কারণে তৈরি হবে, সেটাও কি? উপরের দিকে ধাক্কা মারবে। সেটা কি? ওই যে রো ভিজি, রো টাকা তরলের, ভি কত? এরিয়া। দেখেন বস্তুর প্রস্থের ক্ষেত্রফল এ বলে দিছে, কিন্তু কতটুকু নামছে এক্সট্রা করে এক্স বলে দিছে, ইনটু জি। এখানেও মাইনাস হবে কারণ আমার
সরণ যেদিকে বল তার উল্টো দিকে। তাহলে টোটাল আপার ফোর্স মানে উপরের দিকে কতটুকু টোটাল বল সেটা দেখেন, মাইনাস কে প্লাস রো এ জি ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এফ সমানুপাতিক এক্স এরকম যখন হয় বা এফ সমানুপাতিক মাইনাস এক্স যখন হয়, এফ ইকস টু আমরা কি বলতে পারি, এম এ ইকস টু মাইনাস কে প্লাস রো এ জি ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেটা এ ইজ ইকস টু মাইনাস কে প্লাস রো এ জি ডিভাইডেড বাই এম ইন্টু এক্স। মজার বিষয় হচ্ছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একটু যদি মনোযোগটা বাড়ায় দেন, তাহলেই বুঝতে পারবেন এই ভিতরে সবকিছুই কিন্তু কনস্ট্যান্ট। আপনার স্প্রিং ধ্রুবক কনস্ট্যান্ট, বস্তুর ভর কনস্ট্যান্ট। বস্তুর ভর হচ্ছে এই যে এই বস্তুটার ভর, স্প্রিং এর কোনো ভর দেওয়া নাই, তার মানে স্প্রিং এর ভর নেগলিজিবল। এ হচ্ছে বস্তুর বস্তুদের ক্ষেত্রফল, জি তো জানেন সবকিছু কনস্ট্যান্ট। তাহলে এ সমানুপাতিক মাইনাস এক্স, মাঝখানে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, কনস্ট্যান্টটা কি তো আমরা বলি হচ্ছে কত, এটাই হচ্ছে আমার সেই ওমেগা স্কয়ার। তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি না ভাইয়া? কি কাজ করব সেটা হচ্ছে আমি এখান থেকে বলে দিতে পারি, অর্থাৎ ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কত আসলো, কে প্লাস রো এ জি ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে টি আমি পেয়ে যাব টুয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে প্লাস রো এ জি। ওকে, দেখেন আমরা কিন্তু ফাইনালি এই প্রবলেমটার সলিউশন বের করে ফেললাম, যে আমার স্প্রিংটা একটা সলজ্যোতি স্পন্দনে কাঁপতে থাকবে, স্প্রিং সহ বস্তুটা, এবং তার পর্যায়কাল কত হবে সেটাও কিন্তু আমরা বের করে ফেললাম। অনেক কঠিন ভাইয়া, ভয় লাগে। আহমেদ ফাহাদ বলতে, ফাহাদ বলেন তো ভাইয়া, বুঝায় দেওয়ার পর এখনো কি অঙ্ক ভয় লাগে নাকি এখন সহজ হয়েছে? ওকে ওকে ওকে, তো আমি একটু ছোট্ট করে রিভিউ করি, তারপর আমরা পরের প্রবলেম 6 নাম্বার প্রবলেমে চলে যাব। তো আমাদের প্রবলেমটা ছিল কি, একটা স্প্রিং যার স্প্রিং ধ্রুবক কে এবং একটা বস্তু যেটার ভর এম, এরিয়া, বস্তুদের ক্ষেত্রফল হচ্ছে এ, সেটাকে রো ঘনত্বের তরলের মধ্যে ডুবানো আছে কিছুটা অংশ। পুরো সিস্টেমটাকে এক্স পরিমাণ প্রসারিত করে ছেড়ে দিলে কতটুকু পর্যায়কাল নিয়ে সে কাঁপতে থাকবে। তো আমরা প্রথমে বের করছি, যদি বস্তু না থাকতো শুধু স্প্রিং হইতো, এক্স পরিমাণ টানলে উপরের দিকে একটা বল তৈরি হইতো কে এক্স। আর যদি স্প্রিং না থেকে শুধু বস্তু থাকতো, তখনও এক্সট্রা এক্স পরিমাণ ডুবাইলে উপরে দিয়ে একটা প্লবতা বল কাজ করতো, সেটা হচ্ছে এত। তো টোটাল আসলে দুইটা একত্রে আছে, টোটাল কতটুকু উপরের দিকে বল তৈরি হবে আমরা বের করলাম। এখানে দেখলাম যে এফ ইকুয়ালস টু এম এ বসাইলে এ সমানুপাতিক মাইনাস এক্স, মাঝখানে একটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এ সমানুপাতিক মাইনাস এক্স মানে কি, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ঠিক আগের অঙ্কটার মতো, ওই যে আমরা আগের অঙ্কে দেখছি না, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স হয়, ঠিক ওই রকম। তার মানে এখানে এই কনস্ট্যান্টটা হবে হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে এই দুটাকে রিলেট করে ওমেগা স্কয়ার সমান এটা লিখলাম, ওমেগা মানে 2 পাই বাই টি, ওমেগা মানে কত 2 পাই বাই টি। সেটা থেকে আমরা হচ্ছে ইউজ করে বের করছি এই মানটা। এইভাবে পুরো প্রবলেমটা সলভ করা হয়েছে। তো এখন একটু আমাকে বলেন যে বুঝতে পারছেন কিনা, বা সহজ হয়েছে কিনা, বা অঙ্কটা করে মনে হয়েছে কিনা নতুন কিছু শিখলাম, ইঞ্জিনিয়ারিং এর অনেক কঠিন প্রবলেম আমার দ্বারা রপ্ত করা হয়ে গেল। আমাদেরকে একটু জানাবেন সবাই। আজকেই প্রথম জানলাম, সজিবুর রহমান বলছে এইচ এর মানকে আমরা সাবস্টিটিউট করতে পারি। এই অঙ্কের না, এটা মনে হয় আগের অঙ্কের জন্য বলছে। ওকে ওকে, তাহলে আমরা এইটুকু প্রবলেম করে ফেললাম। 5 নাম্বার ডান। এবার আমরা চলেন 6 নাম্বার প্রবলেমে যাই। 6 নাম্বার প্রবলেম যেটা, সেটা দেখবো আমরা, বাট এর থেকেও সুন্দর প্রবলেম আছে। আমার হাতে যেহেতু সময় সময় একটু কম, আমি একটু আরো ভালো প্রবলেমের দিকে যাব। আহ এইটা একটা প্রবলেম, আগে আমি এই প্রবলেমটা একটু দেখবো। আচ্ছা, এইটা খুব পছন্দের একটা প্রবলেম, আমি একাডেমিকেও অনেক সময় এই প্রবলেমটা করার চেষ্টা করি। তো আগে আমরা এই প্রবলেমটা একটু দেখবো, তারপর আমরা অন্যান্য প্রবলেমে যাব। অঙ্কটায় বলতেছে দুইটা গাড়ি আছে, তো ধরলাম এটা হচ্ছে এ গাড়ি আর এটা হচ্ছে বি গাড়ি। ঠিক আছে, সো এ গাড়িটার ভর এত বেগ নিয়ে 25 বেগ নিয়ে সে সামনে আগাচ্ছে, বি গাড়িটার ভর দেওয়া, সে 10 বেগে সামনে আগাচ্ছে। তো যেহেতু বি এ গাড়িটার বেগটা বেশি, তাহলে সে যায় কি ধাক্কা মারবে। কোশ্চেনে বলা আছে ধাক্কা মারার পর বা সংঘর্ষের পর তারা একত্রে চলবে। ঝামেলা হচ্ছে এই গাড়িটার পিছনে একটা স্প্রিং দেওয়া আছে, যার স্প্রিং ধ্রুবক এত। তাহলে দুইটা যদি সংঘর্ষের পর একত্রে চলে, তাহলে স্প্রিংটা কি একটু সংকুচিত হয়ে তারপর চলবে। প্রশ্ন হচ্ছে
সংঘর্ষের পর যখন একত্রে চলতেছে সিস্টেমটা, তখন স্প্রিংটা কতটুকু সংকুচিত অবস্থায় থাকবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। স্প্রিং এর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, বাট ভর দেওয়া নাই, তার মানে স্প্রিংটার ভরটা নেগলিজিবল কাউন্ট করতে হবে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। আমরা জানি, দেখেন, সংঘর্ষের পর যদি বেগ বের করতে হয়, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করা লাগবে। সো ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাকে আমি P6 নাম দিব, 6 নাম্বার প্রবলেম। ওকে, ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমরা কি জানবো? এম এ ইউ এ প্লাস এম বি ইউ বি ইজ ইকুয়ালস টু এম এ প্লাস এম বি ইন্টু কম্বাইন্ডে কত বেগে চলতে থাকবে সেই বেগটা আমরা আগে বের করে নিলাম, ধরলাম মিলিত হবে তারা ভি বেগে চলবে। আমরা একটু বের করি কত কত দেওয়া আছে। এম এ দেওয়া আছে হচ্ছে 15, বেগটা দেওয়া আছে হচ্ছে 25। আচ্ছা, তারপর পরেরটার ভর দেওয়া আছে 20, বেগটা দেওয়া আছে কত? বেগটা দেওয়া আছে হচ্ছে 10। আচ্ছা, তারপর দুইটাকে যদি যোগ করি তাহলে হচ্ছে 15 প্লাস 20, মিলিত বেগটাকে ভি ধরলাম, এখান থেকে সলভ করলে ভি কত আমার বের হয়ে যাবে। তো আমি অলরেডি করা আছে আমার, আমি যদি একটু দেখি এখানে সম্ভবত ভি এর মানটা বের হয় 16.42 এরকম কিছু একটা। আমি একটু করে দেখি, 15 ইন্টু 25 প্লাস 20 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে 35। হ্যাঁ, এটা চলে আসে হচ্ছে 16.4287 মিটার পার সেকেন্ড। এইটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, তো এইটাকে আমি এতে সেভ করে রাখতেছি যেন পরে ইউজ করা যায়। এবার দেখেন, প্রথমে আমরা করলাম কি, দুইটা গাড়ি যখন সংঘর্ষের পর একত্রে চলবে তখন তারা কত বেগে চলবে সেই মিলিত বেগটা বের করলাম। এখন এখানে স্প্রিং এর ভর কেন আসে নাই? কারণ স্প্রিংটা ভরহীন, ওইভাবে কল্পনা করতে বলছে। ভর না দেওয়া মানে এটাকে ভরহীন কল্পনা করব। এখন দেখেন, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে? তাহলে চলেন আমরা যদি শক্তি সংরক্ষণশীলতা নীতিটা একটু ইউজ করি তাহলে কি হয়। সংঘর্ষের আগে প্রথম বস্তুর মধ্যে একটা বিভব শক্তি, সরি, একটা গতি শক্তি ছিল, দ্বিতীয় বস্তুর মধ্যে একটা গতি শক্তি ছিল এমবি ইউবি স্কয়ার। সংঘর্ষের পর তারা একত্রে চলতেছে, একত্রে চলতেছে মানে তাদের একটা মিলিত হচ্ছে গতিশক্তি থাকবে। প্লাস সংঘর্ষের আগে স্প্রিং এর কাছে কিন্তু কোনো শক্তি ছিল না। কেন? কারণ সংঘর্ষের আগে তো স্প্রিংটা নর্মাল অবস্থায় গাড়ির পিছে পিছে যাচ্ছে, বাট যখন সংঘর্ষ হয়ে যাবে তখন আমরা ধরে নিচ্ছি স্প্রিংটা হচ্ছে এক্স পরিমাণ সংকুচিত হবে। সংঘর্ষের পর স্প্রিংটা পিছের থেকে ধাক্কা খেয়ে এক্স পরিমাণ কম্প্রেস হয়ে যাবে। তো এক্স পরিমাণ সংকুচিত হলে তখন তার মধ্যে কি হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি জমা হবে। তাহলে ওইটুকু শক্তি যদি জমা হয়, এবার সেই এক্সটা বের করাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা মানগুলো বসাই, হাফ ইন্টু এম এ, এম এ কত? এম এ হচ্ছে 15, ইউ এ কত? 25 স্কয়ার, প্রথমটা গেল। তারপর হাফ ইন্টু এম বি কত ছিল? 20, আর বেগ কত ছিল? 10, তার স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এম এ প্লাস এম বি, দ্যাট মিনস 15 প্লাস 20 ইন্টু মিলিত বেগ স্কয়ার মানে 16.4285, 16.42 স্কয়ার প্লাস হাফ কে এক্স স্কয়ার। হাফ ইন্টু কে কত? ওর কে দেওয়া আছে হচ্ছে 400 ইন্টু এক্স স্কয়ার, ইন্টু এক্স স্কয়ার। তাহলে পুরা ইকুয়েশন একটু খেয়াল করি, পুরা ইকুয়েশনের মধ্যে অজানা রাশি কয়টা দেখেন? একটা অজানা রাশি, সেটা হচ্ছে এক্স। তাহলে ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই এখানে এক্স কত সেটা চলে আসবে। আমি অলরেডি করছিলাম 2.1957, 2.1957 মিটার আমার এটা আসছে। আপনারাও চাইলে করে দেখতে পারেন, জানাতে পারেন আপনাদেরও সেম অ্যান্সার আসছে কিনা। ওকে, অনেক সুন্দর একটা প্রবলেম। যারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেননি কোনো প্রবলেম নাই ভাইয়া, আরেকবার একটু দ্রুত গো থ্রু করি যেন আপনি পুরো প্রবলেমটা আপনার মাথার ভিতরে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? আব্দুল সালাম মোসা ভাইয়া, ম্যাথটা খুব দারুণ ছিল, ধন্যবাদ।
সুন্দর রিপ্লাই ফিডব্যাক দেওয়ার জন্য। আর জিসান বলছে অনেক ইজি, যতটা কঠিন ভাবছিলাম ততটা না। যে দেখেন আপনাদের এই যে ফিডব্যাক গুলা না, যে ভাইয়া ওয়াও অনেক সুন্দর লাগছে তো ম্যাথটা, এভাবেও ম্যাথ হইতে পারে, এভাবেও চিন্তা করা যেতে পারে, ভাইয়া এই যে ভাইয়া প্রথমে দেখে অনেক কঠিন মনে হয়েছিল, সলভ করার পর ইজি। সো এই ইজিটা আপনার এখন বানাইতে হবে, বোর্ড পরীক্ষার আগে বানাইতে হবে। এই কারণে তো প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সটা। কারণ আপনি যদি পরীক্ষার হলে যাওয়ার পর না পেরে তারপর বাসায় এসে সলিউশন দেখে ইজি লাগে, তখন তো আপনার অলরেডি চোর পালায় গেছে। আপনার চাইলেও তখন আর বুয়েট অ্যাডমিশন টেস্টটা ফেরত আনতে পারবেন না, সিকে রুয়েটের অ্যাডমিশন টেস্টটা ফেরত আনতে পারবেন না। আপনার যা ভুল করা, যা যা পারেন না, এটা আগে ফেস করতে হবে। এবং অ্যাডমিশনের ওই ৩-৪ মাসে আমরা গতবারেও খেয়াল করছি যে হিউজ প্রেসার থাকে, এবং পরীক্ষা কোন ডেটে হবে মাঝে মাঝে মনে হয় যে ১ মাস পরেই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হয় ৩ মাস পরেও হইতে পারে। এবং ওই মুহূর্তে সবাই খুব মানে রেজাল্ট, বোর্ড পরীক্ষার রেজাল্ট কখন দিবে এইটা ওইটা হাজার ঝামেলা থাকে। তো পোলাপান একটা নির্দিষ্ট চ্যাপ্টারের উপর যে ফোকাস করে পড়বে, ওইটাই অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই অ্যাডমিশনের টাইমের জন্য যদি আমি পুরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এতগুলা চ্যাপ্টার, এত কিছু সবগুলা সাবজেক্ট যদি রেখে দিই, তাহলে এত কিছু কমপ্লিট করা তখন অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার প্রি ইঞ্জিনিয়ারিং এর পারপাসটা কি? আমি যদি অ্যাডমিশনে যতটুক পড়বো তার 30-40% ও যদি আমি আগে খুব ভালো করে স্ট্রংলি শেষ করতে পারি, তাহলে আমার এখানে ২ টা বেনিফিট হচ্ছে। ১ নাম্বার বেনিফিট কি? আমি 30-40% শেষ করছি, তার মানে আমার 60 বা 70% আছে বাকি। তাহলে আমার অলরেডি অনেকটুকু শেষ হয়ে গেছে। এটা আমাকে একটা রিলিফ দিবে। আমি অ্যাডমিশন টাইমে পড়ার ভলিউমটা কমে আসবে। ফলে ওই অবশিষ্ট অংশটার উপর আমি বেশি ফোকাস করতে পারবো। আমার টেনশন অনেক কমে যাবে। এটা ১ নাম্বার জিনিস। আর ২ নাম্বার জিনিস হচ্ছে আমি আগে থেকে একটা জিনিস জানবো, যেহেতু প্রি ইঞ্জিনিয়ারিং সময়ে আমি 30-40% অনেক সময় দিয়ে ভালো করে ডিপলি বুঝছি। সেটার কারণে আমার এই 30-40% থেকে নিশ্চয়ই 30-40% কোয়েশ্চেন অ্যাডমিশনেও রিপিট হবে। তাহলে এই অ্যাডমিশনে যে 30-40% এটা তো আমি পেয়েই গেলাম। 60-70% মার্কস পেলে আমার অ্যাডমিশনের চান্স হয়ে যায়। তাহলে আমার আর অল্প কিছু পার্সেন্ট মার্কস পাতে হবে। তো তখন আপনি যখন সাফল্যের কাছাকাছি চলে যান, তখন আপনার হার্ট বিট বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়। তখন আপনার ওইটার প্রতি আরো বেশি এনার্জি দিতে ইচ্ছা করে, কাজ করতে ভাল লাগে। তখন আপনার অ্যাডমিশন জার্নিটা অনেক ভয়ের হবে না, অনেক এনজয়িং হয়ে যাবে। সো এই ২ টাকে মিলাই হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা আমাদের নিয়ে আসা। যেন আপনারা এই কোর্সটার মধ্যে যেই 30-40% বা এটা হইতে পারে 50% আমরা কতটুকু সময় পাবো, আপনাদের হাতে প্রেশার কিরকম সেটার উপর ডিপেন্ড করে আমরা আগাবো। তো ওইটার মধ্যে আমরা হচ্ছে এই প্রবলেম গুলো হচ্ছে সলভ করে ফেলবো। আগে থেকে কনফিডেন্স থাকবো। যেন অ্যাডমিশন সময় আমাদের লোডটা কম পড়ে, আমরা যেন ডিটেইলস এ পড়তে পারি, এবং আমরা যেন হচ্ছে অ্যাডমিশন সময়টা ভয়ে না কাটে, কনফিডেন্স এর সাথে এনজয় করে যেন কাটাইতে পারি। পরীক্ষা যেন আমরা বুয়েটেরটা, ইঞ্জিনিয়ারিং এর বাকি পরীক্ষাগুলো ফাটাই দিয়ে আসতে পারি। ওকে? আচ্ছা। তো যেই প্রবলেমটা নিয়ে বলতেছিলাম, একটা বস্তু আরেকটা বস্তু, ২ টা ভিন্ন বস্তু ভিন্ন বেগে চলতেছে। পিছের বস্তুটার বেগ বেশি, একটু পর সে যেয়ে সামনের বস্তুকে ধাক্কা মারবে। তো ধাক্কা মারলে মিলিত বেগ বলছে যেটা একত্রে চলবে, মিলিত বেগটা আমরা ভরবেগ সূত্র দিয়ে বের করছি। এটা ইজি, এটা সবাই পারবেন। তারপর যেটা হইছে, সংঘর্ষের আগে ওর মধ্যে একটা গতিশক্তি ছিল, ওই গাড়ির মধ্যে একটা গতিশক্তি ছিল, কিন্তু স্প্রিং এর মধ্যে কোনো শক্তি ছিল না। কারণ স্প্রিংটা নরমাল অবস্থায় ছিল। সংঘর্ষের পর তারা একত্রে চলতেছে, সো মিলিত গতিশক্তি প্লাস স্প্রিংটা যেহেতু সংকুচিত আছে, স্প্রিং এর সংকুচিত অবস্থায় হাফ কে এক্স স্কয়ার একটা শক্তি। তাহলে আগে টোটাল শক্তি ইকুয়ালস টু পরে টোটাল শক্তি, মানগুলা বসালে একটা মাত্র অজানা রাশি। সো ক্যালকুলেটর ইউজ করলে এটার মান চলে আসবে। ওকে? সো এইটা আমার অনেক প্রিয় একটা ম্যাথ। আপনাদের যাদের এই অঙ্কটা প্রিয় মনে হয়েছে, ভাল লাগছে, তারা অবশ্যই এই ম্যাথটা একটা ছবি নিবেন, স্ক্রিনশট নিবেন, এবং আমাদেরকে শিখবো জিতবোতে জানাবেন। আমাদের প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সের ১ম ক্লাস বা ফিজিক্সের ১ম ক্লাস আপনার কাছে কেমন মনে হয়েছে? ওকে, তাহলে আমরা ৬ নাম্বার প্রবলেম তো করলাম। এবার আমরা একটু সামনের দিকে যাই। আর কি প্রবলেম আছে? আমরা যেহেতু সময় খুব অল্প, আমরা একটু বেছে বেছে অঙ্ক করব। আ আমরা তাহলে এই অঙ্কটা করতে পারি। এইটা আরেকটা ভালো ম্যাথ। এটা করব না ওইটা করব? আচ্ছা, এইটা আগে করি। এটা হচ্ছে গাড়ির ম্যাথ। সো আমরা আরেকটা প্রবলেম করব। এটা হচ্ছে আপেক্ষিক বেগের সাথে রিলেটেড একটা ম্যাথ। ভাইয়া অনেক ইজি লাগতেছে, আরো কিছু ম্যাথ করান। আব্দুল সালাম বলছে, ইনশাআল্লাহ আমরা আরো অনেক করব, এবং আমাদের সম্ভবত ১ সপ্তাহ পর থেকেই ১ সপ্তাহ বা হাইয়েস্ট ২ সপ্তাহ লাগতে পারে। তাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর, অর্থাৎ প্রি ইঞ্জিনিয়ারিং আজকে তো ফ্রি লাইভ। আজকে আমরা নরমাল ক্লাস নিচ্ছি, বাট আমরা একদম রেগুলার ক্লাসটা হয়তো ১-২ সপ্তাহের মধ্যেই শুরু করব। তখন আপনারা আরো অনেক ডিটেইলসে একটা চ্যাপ্টার অনেকগুলো ক্লাসে ভাগ করে, অনেকগুলো ক্লাস বলতে এমন না যে একটা চ্যাপ্টার অনেকগুলা ক্লাস নিতে নিতে ১ম দিকে আপনি অনেক পড়লেন, শেষ দিকে আপনি জমে টমে গেল।
আপনি আর শেষ করতে পারলেন না ভালো মতে, অথবা আপনি ক্লাস করতে করতে আপনার সময় চলে গেল, পরে আপনি বাসায় পড়ার আর টাইম পাইলেন না, এক্সারসাইজের অভাবে পরীক্ষা খারাপ হয়েছে, ওই লেভেলের অনেক বেশি ক্লাসও আমরা নিব না। আবার আমরা এত কম ক্লাসও নিব না যে আপনার 10টা টাইপের মধ্যে 4-5টা টাইপ হবে, 5-6টা টাইপ বাকি রয়ে যাবে, বা আপনি এত কম ক্লাসের কারণে আপনি পড়াগুলো অনেকটুকু অগোছালো থাকবে, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে গেলে আপনি পারবেন না, ওই রকমও নিব না। আমরা থাকবো অপটিমাম পজিশনে, অনেক বেশি ক্লাসও না, অনেক কমও ক্লাসও না, যতটুকু লাগে সেইটুকু পড়াবো, তার থেকেও এক্সট্রা 20-30% পড়ায় রাখবো, যেন অ্যাডমিশনে এমন একটা প্রশ্ন না আসে যেটা আপনার আনকমন, প্লাস আপনি প্র্যাকটিস করার এনাফ পরিমাণ টাইম পান, এবং আপনার সিলেবাস যেন খুব গুছায় আপনি বোর্ড পরীক্ষা ভালো করতে পারেন, এটা 1 নাম্বার টার্গেট। 2 নাম্বার হচ্ছে অ্যাডমিশনও যেন অ্যাটলিস্ট 40% আপনার প্রি ইঞ্জিনিয়ারিং থেকে কভার হয়ে যায়। ওকে, সো আমাদের টার্গেট রেডি, চলেন আমরা পরের প্রবলেম করি। এটা আমাদের 7 নাম্বার প্রবলেম আজকের ক্লাসে। আমার টাইম বাঁচতেছে হচ্ছে 8:26, হয়তো এই প্রবলেমের পর হাইস্ট আর একটা প্রবলেম আমরা করতে পারবো। আমরা দেখি এই প্রবলেমটা কি বলতেছে। 3টা গাড়ি আছে, আমি কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি। 3টা গাড়ি আছে, এ গাড়ি সামনের দিকে যাচ্ছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এ গাড়ির কাছে মনে হচ্ছে বি গাড়িটা এই দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর বি গাড়ির কাছে মনে হচ্ছে সি গাড়িটা এই দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, কি বললাম ভাইয়া? এ গাড়ির কাছে মনে হচ্ছে বি গাড়িটার বেগ এত, তার মানে এটা কিন্তু বি গাড়ির প্রকৃত বেগ না। এটা আসলে ভাইয়া কি দেওয়া, কেউ কি বলতে পারবে এটা কি দেওয়া? এটা আসলে যেটা দেওয়া সেটা হচ্ছে বি গাড়ির বেগ এর সাপেক্ষে কত সেটা দেওয়া, বি গাড়ির বেগটা এর কাছে কি মনে হচ্ছে সেটা। আর এইটা কি, এইটাও কিন্তু সি এর প্রকৃত বেগ না, কারণ বলা আছে বি গাড়িটি সি গাড়িকে এত বেগে চলতে দেখলো, তার মানে এইটা হচ্ছে সি এর বেগ, বি এর কাছে কি মনে হচ্ছে সেটা। তার মানে এটা হচ্ছে ভি সি, বি এর কাছে কতটুকু মনে হচ্ছে সেই ব্যাপারটা। আর যেহেতু এটা এর অ্যাকচুয়াল বেগ, এটাকে তো আর কেউ দেখতেছে না ডিরেক্টলি বলা, তো এটা হচ্ছে এর প্রকৃত বেগ। তাহলে আমরা দেখেন তো ভাই একটা কাজ করতে পারি কিনা, এইভাবে বলতে পারি এইটা তো হচ্ছে এর বেগের দিক, এইটা হচ্ছে ভি বি এর সাপেক্ষে, এটা একটা জিনিস দেওয়া আছে, আর এই দিকে দেওয়া আছে আসলে, আচ্ছা এই জিনিসগুলা একটু সুন্দর করে দিতে না, সৌন্দর্যের তো দাম আছে, পুরো জগতে সবাই সৌন্দর্যকে পছন্দ করে, আপনাদেরকেও দোষ দিয়ে লাভ নাই, আপনারাও ব্যতিক্রম না। সো আমরা একটু সৌন্দর্য মেনটেন করি। তাহলে এইটা হচ্ছে ভি এ, এটা দেওয়া ছিল কত? এটা দেওয়া ছিল হচ্ছে 10। এটা হচ্ছে ভি বি এর সাপেক্ষে, আর এটা দেওয়া ছিল কত? 15, সরি এটা 15 না, এটা দেওয়া ছিল 20, ওই যে ওইখানে 20 দেওয়া। আর এইটা হচ্ছে, এইটা দেখছেন লিখতে লিখতে আমাদের বোর্ডও হাঁপায় গেছে, আপনাদেরকে আর কি দোষ দিব। ভিসিবি ইকুয়ালস টু দেওয়া আছে 15। আচ্ছা এবার একটা মজার কাজ করি, দেখেন এইটাকে কিভাবে সহজ করা যায়। আমি এই দিকটা কি এক্স অক্ষের পজিটিভ দিক না, এই দিকটা এক্স অক্ষের পজিটিভ দিক, তাহলে আমরা এটাকে বলতে পারি না 10 আই ক্যাপ, এক্স অক্ষের পজিটিভ দিক এই জন্য আই ক্যাপ। ওয়াই অক্ষের কি উপরের দিকে পজিটিভ দিক, তাহলে এই দিকে কি নিচের দিকে, তো আমরা বলতে পারি না মাইনাস, আমি একটু মুছে লিখি তাহলে সুবিধা হবে, -20 জে, -20 জে, এই কথাটা বলতে পারি, কারণ নিচের দিকে জন্য মাইনাস, ওয়াই অক্ষে জন্য জে, আর এটা তো এক্স অক্ষেই জাস্ট উল্টো দিকে, সো এটা -15 আই, এটা বলে দিলাম। এবার দেখেন আমরা কি কাজ করব, আমরা এইভাবে বলতে পারি কিনা যে ভাইয়া ভি বি এ, আমরা সলিউশনে চলে আসতেছি, ভি বি এ এটা মানে আসলে কি ভি বি মাইনাস ভি এ। তাহলে এখান থেকে আমি যদি ভি বিটা বের করতে চাই যে বি এর প্রকৃত বেগ কত, তাহলে সেটা কি আসবে ভি এ প্লাস ভি বি এ। কি করলাম ভাইয়া, জাস্ট ভি এটাকে ওই পাশে নিয়ে গেলাম। আমরা জানি ভি বি এ আপেক্ষিক বেগ, এর সাপেক্ষে বি এর বেগ কত, এটা করতে হলে কি করতে হয়, যার বেগ সে প্রথমে থাকে মাইনাস যার সাপেক্ষে সে বিয়োগ করতে হয়। এর কাছে বি এর বেগ কত মনে হচ্ছে, তার মানে এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে এর সাপেক্ষে যদি এ পরে বি এর বেগ এজন্য বি প্রথমে, তো প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এইভাবে হচ্ছে আপেক্ষিক বেগটাকে নির্ণয় করতে হয়। এবার আমরা করলাম কি, ওই ভি এটাকে ওই পাশে নিয়ে এসে ভিবিটা বের করব। দেখেন ভি এটা কত দেওয়া ছিল, ওই যে আমরা বের করছি 10 আই,
আর এটা কত দেওয়া ছিল, VB এটা -20 জে। তাহলে আমরা একটা কাজ কিন্তু, একটা ঘটনা কিন্তু আমরা ঘটায় ফেলছি। সেটা কি? সেটা কিন্তু আমরা কিন্তু VB কত সেটা কিন্তু অ্যাটলিস্ট আমরা বের করে ফেলছি। ওকে, একটা ঝামেলা আমরা সমাধান করলাম। আচ্ছা, তাহলে এবার কি করা যায়? নাও এখন দেখেন VCB, সি এর বেগটা বি এর কাছে কত মনে হবে সেটা বের করব। তার কি করতে হবে? VC মাইনাস VB, যার সাপেক্ষে সে বিয়োগ করতে হয়। আমার লাগবে কি ভাইয়া? VCটা লাগবে। VCBটা কোশ্চেনে দেওয়া আছে, আর VB টা আমি বের করলাম। তাহলে এখান থেকে আমি VCটা বের করার জন্য VBটাকে ওই পাশে নিয়ে আসবো। দ্যাট মিনস VB প্লাস VCB। এবার আমরা যেটা করতে পারি দেখেন, VB আমরা কত বের করছি, মানটা বসাবো 10i -20 জে, মানটা বসাইলাম। আর VCB কত? -15i, সেটা বসাইলাম। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি 10 থেকে 15 গেলে -5i -20 জে। ওকে, তাহলে আমরা যদি এটা একটু চিত্রে দেখাই তাহলে কিরকম হবে দেখতে? চিত্রে দেখাইলে ব্যাপারটা হবে এরকম, -5i -20 জে, -5i -20 জে। তাহলে আমার লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হবে হচ্ছে এই যে, এই দিক বরাবর হবে হচ্ছে আমার লব্ধিটা। তাহলে এইটাই হচ্ছে VC। এটার মান কত হবে আমরা চাইলে বের করতে পারি, যে VC সেটার মান হবে হচ্ছে √5 স্কয়ার প্লাস 20 স্কয়ার। তাহলে এটা যদি আমরা বের করি আমাদের কত আসে? √5 স্কয়ার প্লাস 20 স্কয়ার, দ্যাট মিনস 5√17 মিটার পার সেকেন্ড। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের আউটপুট বের হয়ে গেল। সো আমরা এখান থেকে এটা বলে দিতে পারি এই মানটা চলে আসছে 5√17, এবং দিকটা কোন দিকে সেটা তো আমরা দেখিয়েই দিলাম। তাহলে ওভারঅল পুরো অঙ্কটাকে যদি আমরা একটু সাম আপ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এ গাড়ির বেগ ভি এ দেওয়া ছিল, বি গাড়ির বেগটা এইদিকে বলছে এর সাপেক্ষে, দ্যাট মিনস VB এ, যেহেতু নিচের দিকে ওয়াই অক্ষে দ্যাটস ওয়াই -20 জে, এটা এক্স অক্ষের বিপরীত দিকে দ্যাটস ওয়াই এটা -59। তো আমরা আপেক্ষিক বেগের সূত্র অনুযায়ী বসাইছি VB এ মানে VB মাইনাস বি এ, এখান থেকে একপাশে নিছি, VBটা বের করছি, মানগুলো বসাইছি। একই রকম ভাবে এখন VB জানা, VCB জানা, VCটা বের করতে হবে, একপাশে নিয়ে বসাইছি। আমরা VCর ভেক্টর সমীকরণ বের করছি, ওইখান থেকে আমরা চিত্রের সাহায্যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ওই ফরম্যাট ইউজ করে আমরা হচ্ছে বেগের মান বের করছি, দিকটা এখান থেকে দেখাই যাচ্ছে। তো এইভাবে আমরা সি গাড়িটা, এই যে সি গাড়ি, যার প্রকৃত মান কত এবং দিক কোন দিকে সেটা কিন্তু বের করে ফেললাম। তো এই চিত্রটা আঁকার জন্য আমাদের ফিজিক্স টিম অনেকটু কষ্ট করছে, অনেক গুতাগুতি করে আপনাদের সাব্বির ভাই এই ফিগারটা তৈরি করতে সক্ষম হয়েছে, এবং আমিও চেষ্টা করছি একটু গুতাগুতি করে আপনাদেরকে বোঝানোর জন্য। তো যদি এই প্রবলেমটা আপনার মনে ধরে থাকে এবং এই প্রবলেমটা করে যদি মনে হয় যে না আপেক্ষিক বেগের একটা এক্সেপশনাল ইন্টারেস্টিং প্রবলেম আজকে শিখলাম, তাহলে আপনাদের কাছে ভাইয়ার রিকোয়েস্ট থাকবে এই প্রবলেমটা একটা স্ক্রিনশট নেবেন, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে শিখবো জিতবোতে আজকের ক্লাস এবং শিখোর ওভারঅল প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস আপনার কাছে কেমন মনে হয়, এবং ইঞ্জিনিয়ারিং এ আপনার স্বপ্ন কি, এবং বুয়েটে আপনি চান্স পাবেন এটা আপনি বিশ্বাস করেন, তা আমাদেরকে স্ক্রিনশট পোস্টে ক্যাপশন সহ লিখে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। ওকে, তো আমরা আমাদের টাইমের অনেকটুকু চলে আসছি, আমরা একটা লাস্ট প্রবলেম করে হয়তো আমাদের প্রবলেমটা শেষ করব। তো আমি লাস্ট প্রবলেম হিসেবে কোন প্রবলেম করা যায় সেটা একটু দেখি, সেটা হচ্ছে আজকের ক্লাসে এন্ড করে দিবে আমাকে। তো আমরা এই প্রবলেমটা একটু দেখব। ওকে, এটা আমাদের প্রবলেম 8, এটা লাস্ট প্রবলেম, এবং সেটা নিয়ে আমি আজকের ক্লাস থেকে আপনাদের থেকে বিদায় নিব। তো 8 নাম্বার প্রবলেম বলতেছে এটা একটা শিকল, পুরা শিকলটা দৈর্ঘ্য এল, তার 3/4 হচ্ছে টেবিলের উপর ছিল, 1/4 বা 1/4 অংশ হচ্ছে টেবিল থেকে ঝুলে ছিল এবং সে হচ্ছে নিচের দিকে পড়তেছে। ঠিক আছে, এখন আমাকে প্রশ্ন করছে এই অবস্থা থেকে মানে আস্তে আস্তে শিকলটা নিচে পড়তে পড়তে সমগ্র শিকলটাই একসময় পড়ে যাবে টেবিল থেকে। তো সমগ্র শিকলটি টেবিল হতে পড়ে যেতে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা সলিউশনটা কিভাবে করব? কৃত কাজ ইকুয়ালস টু বিভব শক্তির হ্রাস,
তার মানে হচ্ছে ইপি 1 মাইনাস বিভব শক্তি 2। ঠিক আছে, দেখেন ভাইয়া, প্রথমে আমি চিন্তা করে নিলাম এইটা হচ্ছে আমার রেফারেন্স কেন চিন্তা করলাম? রেফারেন্সকে আমরা ধরে নিই এখানে হাইট হচ্ছে 0, তাহলে এই হাইটে যারা আছে তাদের সবার বিভব শক্তি 0, কারণ বিভব শক্তি কি mgh, এখানে তো আমরা রেফারেন্স ধরছি, তার মানে এখানে হাইটটা 0, তাহলে এইটুকুর হাইটটা 0, এইটুকু কি হাইটের একটু নিচে আছে, তাহলে এইটুকুর জন্য একটা নেগেটিভ বিভব শক্তি আমরা পাবো। তাহলে আমাদের বিভব শক্তি যখন আমাদের এই পুরা শিকলটা যখন আস্তে আস্তে নিচে নামতে থাকবে, নিচে নামা উপরে গেলে কি বিভব শক্তি বাড়ে, আর নিচে নামলে কি বিভব শক্তি কমে। তাহলে যখন পুরা শিকলটা পড়ে যাবে তখন বিভব শক্তি আগের থেকে কমে গেছে, এই যে বিভব শক্তি কিছুটা কমলো, এটাই আসলে কি আমার গ্র্যাভিটি দ্বারা কাজ হয়েছে, মানে বিভব শক্তি কতটুকু চেঞ্জ হয়েছে, কতটুকু কমছে, ওইটাই কি আমার কাজ করতে খরচ হয়েছে বা বিভব শক্তি দ্বারা বা ওজন দ্বারা কাজে ব্যয় হয়েছে। তাহলে আমার প্রথমে বিভব শক্তি কত ছিল? বিভব শক্তি মানে কি mgh, এটাই তো আমরা বুঝি। এম হচ্ছে প্রথমে হবে, দেখেন টোটাল শিকলটার ভর কিন্তু প্রথমে ঝুলেছিল না, 1/4 ঝুলেছিল, তাহলে আমার ভর কি হবে 1/4। জি তো আমরা জানি 9.8, বা আপনি চাইলে এখানে শুধু জিও লিখতে পারেন, নো প্রবলেম। এইচ, পুরা শিকলের ভর যদি মানে শিকলের ভর 4 যদি অংশ এখানে ঝুলে থাকে, তাহলে আমরা কি ভাইয়া বলতে পারি যে এইখানে এইটুকু অংশের ভার কেন্দ্রটা কি ঠিক মাঝখানে, অর্থাৎ L/8, L/4 এর অর্ধেক কত, L/8, এখানে যতটুকু ঝুলে আছে তার ভার কেন্দ্রটা কি হবে ঠিক মাঝখানে হবে, অর্থাৎ L/8। তাহলে আমরা রেফারেন্স পয়েন্ট থেকে L/8 অংশ নিচে ছিলাম, উপরে গেলে আমরা কি লিখতাম, প্লাস লিখতাম, যেহেতু আমরা নিচে আছি তাহলে আমরা কি লিখবো, -L/8। তাহলে শুরুতে আমার বিভব শক্তি ছিল এত, ভর হচ্ছে m এর জায়গায় m/4, কেন? কারণ টোটালটা ঝুলে নাই, জাস্ট এইটুকু ঝুলে আছে, জি 9.8, আর এইচ এর জায়গায় যতটুকু হাইট নিচে আছি তার অর্ধেক, অর্থাৎ L/4 এর অর্ধেক L/8, আর মাইনাস কেন, কারণ রেফারেন্স থেকে নিচে আসি, উপরে গেলে প্লাস হইতো। তাহলে এটা হচ্ছে শুরুতে বিভব শক্তি। ফাইনালে বিভব শক্তিটা যদি আমরা চিন্তা করি, ফাইনালে কি হবে, ভর টোটালটাই বসবে, কারণ টোটাল ভরটাই ফাইনালে, মানে ফাইনাল কন্ডিশনটা কি হবে, ফাইনাল কন্ডিশনটা হবে হচ্ছে এই রকম। এই অবস্থায় আপনার টোটাল যে সিস্টেমটা, টোটাল শিকলটাই হচ্ছে এখন নিচে ঝুলে আছে, অর্থাৎ এই টোটালটাই এল, ভর হচ্ছে এম। এবার আপনার ভার কেন্দ্র যেটা, ভার কেন্দ্র কোথায় হবে, ঠিক মাঝখানে হবে, এল এর অর্ধেক কি হবে L/2, এবং ভরটা এখন কত ইউজ হচ্ছে, এম, ভরটা ইউজ হচ্ছে এখন এম পরিমাণ। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, এম জি, এইচ এর জায়গায় হচ্ছে এম এর, সরি এইচ এর জায়গায় আমরা বলতে পারি হচ্ছে, একটু ছোট করে লিখি, এম ইন্টু জি, হাইটের জায়গায় হচ্ছে L/2, বা শুধু L/2 লিখলে ভুল হবে, -L/2 আমাকে লিখতে হবে। কেন? কারণ হচ্ছে আমি নিচের দিকে আছি, রেফারেন্স থেকে উপরে থাকলে প্লাস হয়, মাইনাস নিচে থাকলে মাইনাস হয়। তাহলে এখান থেকে যদি আমরা কাজ করি, mgl যদি আমি কমন নিই, কমন নিলে কি হবে, এখানে আছে -1/32, 4×8 = 32, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হাফ। সো ক্যালকুলেট করলে এখানে চলে আসবে নিচে 32, এখানে হচ্ছে 16 থেকে 1 গেলে 15 ইন্টু mgl, অর্থাৎ এইটা ইন্টু mgl। আমাকে প্রশ্নে এম দেওয়া আছে, জি দেওয়া আছে, এল দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এখান থেকে এইটুকু হচ্ছে আমার অ্যান্সার, গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ। এবং কৃত কাজটা পজিটিভ হবে, কেন? গ্র্যাভিটি আমাকে টানতেছে নিচের দিকে, আমি বস্তুটা গেছিও নিচের দিকে, দ্যাটস ওয়াই গ্র্যাভিটি যেই দিকে টানতেছে সেই দিকে যেহেতু গেছি, তাই কৃত কাজটা হচ্ছে আমার পজিটিভ। ওকে, তাহলে পুরো অঙ্কটা আমি আরেকবার একটু সাম করি, আমার কাছে এই অঙ্কটা স্পেশাল মনে হয়, আমি চেষ্টা করি সব ব্যাচকেই অ্যাটলিস্ট একবার হলো এই প্রবলেমটা সলভ করানো, তাই আজকের লাইভ ক্লাস আমি বিশ্বাস করি এটা অনেক মানুষের কাছে রেকর্ড পৌঁছাবে। প্রথম অঙ্কটা দেখেই হয়তো অনেক মানুষ, অনেক স্টুডেন্ট ইন্টারেস্টেড হবে, শেষ অঙ্কটা 8 নাম্বার পর্যন্ত অনেকেই দেখবে। তো তারা যেই প্ল্যাটফর্মেই থাকুক না কেন, অফলাইনে স্টুডেন্ট হোক, অনলাইনে স্টুডেন্ট হোক, শিক্ষক স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্টই হোক না কেন, তারা যেন অ্যাটলিস্ট আমাদের শিখবো জিতবোতে এসে একবার হলো এই ক্লাসটার ফিডব্যাক দিয়ে যায় যে আজকের ক্লাসের এই 8টা প্রবলেম, আমার কাছে মনে হয় এটা 80টাও না, 100টার থেকেও বেশি প্রবলেমের মতো শক্তিশালী। এই 8টা অঙ্ক দিয়ে 100টার বেশি অঙ্ক আপনি করতে পারবেন যদি কনসেপ্ট গুলা পুরো ভালো করে 1.5 ঘন্টা জুড়ে বুঝে থাকেন। তো আসলে কি আপনি বুঝছেন কিনা, নাকি কথাটা শুধু আমারই ছিল, সেই ব্যাপারটা আমাদেরকে শিখবো জিতবোতে একদিনের জন্য হলেও এসে এটা পোস্ট দিয়ে উইথ স্ক্রিনশট জানাবেন এই অঙ্কগুলো আপনার কাছে কেমন লাগছে।
আর ইন দ্য মিন টাইম ভাইয়া একটু আরেকবার বলি, আমার যখন এই অঙ্কটা করতেছি, ১ম এ বিভব শক্তি ছিল শুধুমাত্র এইটুকু অংশের জন্য। এখানে কোনো বিভব শক্তি ছিল না। কারণ এটা রেফারেন্স লেভেলে বা 0 হাইটে আছে। এইটুকু বিভব শক্তি শূন্য, শুধু এইটুকুর কারণে বিভব শক্তি ছিল। একটু পর টোটালটাই পড়ে গেছে, তার মানে টোটাল সিস্টেমের জন্য বিভব শক্তি থাকবে। তো আমরা শুরুতে বিভব শক্তি টোটাল ভরের 1/4 নিচে ছিল, ওইটা ইউজ করছি। টোটাল হাইটের অর্ধেক, ভার কেন্দ্র ওইখানে থাকে, ওইটা ইউজ করছি। ফাইনালি যেটা হইছে, টোটাল ভরটা ইউজ হয়েছে, টোটাল দৈর্ঘ্যের অর্ধেক হাইটে ভর কেন্দ্র ছিল, সেটা ইউজ হয়েছে। বিভব শক্তি যতটুক কমছে ওইটা কোথায় খরচ হয়েছে? অভিকর্ষ বল দ্বারা নিচে নামতে খরচ হয়েছে। তাহলে ওইটাই হচ্ছে অভিকর্ষ দ্বারা কৃত কাজ, আমরা এখান থেকে বের করলাম, এত হয়েছে। ওকে, তাহলে এই স্পেশাল প্রবলেমটা আমরা শেষ করে ফেললাম এবং এরই সাথে আমরা এই চ্যাপ্টার তো না, আসলে এই ফিজিক্সের প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস, আমাদের প্রথম লাইভ ক্লাস আজকে শুরু হলো। বলতে গেলে 2025 সালের শিখর ইঞ্জিনিয়ারিং ব্যাচের যাত্রা আজকে ক্লাসটা দিয়ে শুরু হলো। আমি আমার সামর্থ্যের মধ্যে থেকে চেষ্টা করছি আপনাদেরকে কিছু ইঞ্জিনিয়ারিং ভাইব দেওয়ার, কিছু জিনিস, কিছু ভয় আপনাদেরকে দেখানোর এবং ওই ভয়গুলো সমাধান করার মাধ্যমে আশা জাগানোর, যেন বুয়েটে টিকতে হবে। বুয়েটকে যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখছেন বা 9-10 থেকে যারা বুয়েটে পড়ার ইচ্ছাটা বুকে ধারণ করতেছেন, কিন্তু ইন্টারের 1.5 বছরের কঠিন যুদ্ধে যারা হচ্ছে আত্মবিশ্বাস হারায় ফেলছেন, তারা যেন একটু একটু করে আবার আপনার সেই আশাটা বুঝতে পারেন। এবং যারা হচ্ছে আমাদের সাথে কানেক্টেড আছেন বা আমাদের সম্পর্কে জানেন বা আজকে জানলেন বা এই রেকর্ডেড ভিডিওটা অনেকদিন পরে দেখতে যায় যারা আমাদের সম্পর্কে পরিচিত হবেন, তারা যেন আমাদের ক্লাসের সম্পর্কে ধারণা পান এবং ক্লিয়ার মেসেজ পান আমরা শিখো থেকে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আপনাদেরকে কি সার্ভিস প্রোভাইড করতে যাব। শুধু ক্লাসটা না, প্রতিটা ক্লাসের শেষে আপনাদের যে রেকর্ডেড ক্লাসটার যে ক্লাস নোট, সেটা আপনাদের অ্যাপের মধ্যে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে এবং খুবই সাজানো গুছানো মাস্টার বুক, কোশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক আপনাদেরকে হার্ড কপি এবং সফট কপি দুইটাই দিয়ে দেওয়া হবে। অ্যাপ থেকে আপনি সফট কপি অ্যাক্সেস করতে পারবেন এবং আলাদা কিছু ডেডিকেটেড ক্লাস থাকবে, স্পেশাল রেকর্ডেড ক্লাস, যে আমি না হয় আমার বেসিক যতটুকু লাগে অ্যাডমিশনে ওইটুকু শিখলাম, স্পেশাল আরো আমার টার্গেট বুয়েটে ফার্স্ট সেকেন্ড হওয়া। তখন আমাকে স্পেশাল কিছু প্রবলেম পারতে হবে, সেগুলো আমাদের আলাদাভাবে রেকর্ড আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমরা ভাইয়ার এই ক্লাস করব। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমাদেরকে জানাবেন আপনাদের আমাদের ক্লাস সম্পর্কে অনুভূতি এবং আগামীকালকে আপনার আরেকটা এরকম ফ্রি লাইভ ক্লাস থাকবে কেমিস্ট্রির উপর, শিশির ভাইয়া নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।